রেডিও সারাবেলার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। নতুন বছরে ভূতবেলা নিয়ে হাজির হলাম, বছরের প্রথম অনুষ্ঠান, এবং আপনাদের সকলেরই চাওয়ায় বছরের প্রথম অনুষ্ঠানটি স্পেশাল একটি এপিসোড এবং স্পেশাল কিছু মানুষজনদেরকে নিয়ে করার একটা প্রত্যয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে রাতুল আছি সাথে, এবং আমার সাথে আছেন আজকে খুব স্পেশাল একজন মানুষ, এবং অনেকেই গত এপিসোডে বলেছিলেন এবং এর পূর্বের এপিসোডগুলোতেও যাকে আপনারা মিস করেছেন, সেই ব্যক্তিটি আমার পাশে আছেন এই মুহূর্তে। অল্প কিছুক্ষণের মধ্যে তার কাছে চলে যাব, বাট এই অবস্থায় আমি খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু স্পেশাল মানুষটি আছেন আমাদের মাঝে আজকে, তার কাছেই চলে যাব। বাট তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কিভাবে আমাদেরকে আপনার মনের কথাগুলো জানাতে পারেন এবং কী কীভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে আমাদেরকে শুনছেন ফ্রিকোয়েন্সি 98.8 FM এবং এর পাশাপাশি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি, এবং সেখানেই আপনার মতামতগুলো জানাতে পারেন আমাকে। এবং এর পাশাপাশি যারা আমাকে ঘটনা পাঠাতে চান, সে বিষয়ে কথা বলতে চান, এই জন্য আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আর যারা লাইভে আছেন তারা জানাতে থাকুন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের সাথে এই মুহূর্তে খুব স্পেশাল একজন মানুষ আছেন, আপনারা যারা লাইভে আছেন দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং আমি খুব বেশি কথা বাড়াতে চাই না, শুরুটা করতে চাই সাইদ ভাইকে দিয়ে। সাইদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ রাতুল। আজকে বছরের প্রথম বছর, নতুন বছরের দ্বিতীয় দিন কিন্তু ভূতবেলার প্রথম এপিসোড। আচ্ছা, নতুন বছরের প্রথম এপিসোড, তো সেই ক্ষেত্রে যে দর্শক যারা আছে এবং সেই সাথে শ্রোতা যারা আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও সারাবেলার এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করছেন সেই সকলকেও মানে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তোমাকে তো বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয়, কারণ এই বিশেষ এপিসোডে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আশা করছি যে আজকের পর্বটা আসলে তুমি যেহেতু বলছিলা যে বিশেষভাবেই তুমি সাজাতে চেয়েছো, তো আমরাও কিছু বাস্তব ঘটনা নিয়েই কিন্তু উপস্থিত হচ্ছি আজকে। জি, অবশ্যই সাইদ ভাইয়ের কাছে আবারও ফিরবো, এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে মেনশন করতে পারেন, ট্যাগ দিতে পারেন, এবং যে বন্ধুটি সবচেয়ে বেশি ভয় পায় বা কখনো ভয় পেয়েছে তাকে মেনশন দিয়ে জানাতে পারেন যে আপনাদের প্রাণের শহর গাইবান্ধায় একটি কমিউনিটি রেডিও স্টেশন আছে এবং যেখানে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 9:05। এবং আমি আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে আমার কাছে একটি স্পেশাল মানুষের ইমেল রয়েছে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন বগুড়া থেকে আরিফুল ইসলাম ভাই। আপনারা অনেকেই আছেন, বিশেষ কিছু মানুষ আছেন যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠান, তারা বলা যায় তাদের ঘটনাগুলো প্রত্যেকেই পছন্দ করেন, এবং এমন কোনো ঘটনা নেই যে তারা পাঠিয়েছেন এবং আপনারা পছন্দ করেননি। এরকমই একজন স্পেশাল মানুষ আরিফুল ইসলাম ভাই, উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আজকে ওনার ঘটনাটি আমরা শুনবো কিছুক্ষণের মধ্যে। তবে যেহেতু স্পেশাল এপিসোড, বছরের প্রথম অনুষ্ঠান, সেদিক থেকে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। শুরুতে আমরা সাইদ ভাইয়ের কাছে যাব, এবং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রোমহর্ষক কিছু বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন সাইদ ভাই, এবং তার সাথে আরও বেশ কয়েকজন মানুষ এসেছেন যারা একসঙ্গে একযোগে একই জায়গায় সেই ঘটনার সামনা করেছিলেন। তো এই পর্যায়ে আমি চলে যেতে চাই সাইদ ভাইয়ের কাছে। ধন্যবাদ রাতুল। তুমি যেটা বলছিলে এর আগে যে আমরা একসঙ্গে গিয়েছিলাম সে জায়গাগুলোতে, আসলে তুমি জানো যে আমরা একটা টিম ওয়ার্ক কাজ করি এবং ভূতের অনুসন্ধান করি মূলত। এটা যদিও এটা হাস্যকর শোনাবে যে ভূতকে কখনো ধরা যায় কিনা, ধরা না গেলেও কিন্তু দেখা যায় বা অনুভব করা যায়। এবং আমরা কিন্তু যারা ভয় পাই, মানে একটু ভীতু টাইপের, তারা কিন্তু বেশি আরো এই ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হই। যাই হোক, আমি শুরু করছি ঘটনাটা। প্রথম ঘটনাটা হচ্ছে যে আমি এর আগে অনেক এপিসোডে কিন্তু আমার জীবনের ঘটে যাওয়া অনেক বাস্তব ঘটনার কথা বলেছি, ভৌতিক যে ঘটনাগুলোর কথা বলেছি সেগুলো, পাশাপাশি আমার যে ছোটবেলার যে বন্ধু ছিল তার সাথে যে ঘটনাগুলো সেগুলো ঘটেছে। তো আজকে আমার পাশে যিনি আছেন ওনার নাম মারুফ, পাশাপাশি আমার একটা টিম আছে 5-6 জনের। আমি একটু যদি নামগুলো বলি, কবির, মারুফ, সবুজ, আমি, এবং এর সাথে আরো যুক্ত হয় নতুন নতুন অতিথি, যাদের এই ঘটনাগুলো যেগুলো ঘটে তাদের সাথে, যে জায়গাগুলোতে ঘটে, এবং আমরা কিন্তু সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করি, এবং সেটা ফেসবুক লাইভেও চাই আমরা। তো তেমন একটি ঘটনা, বিশেষ করে এই ঘটনাটা বাদিয়াখালী এলাকার ঘটনা কিন্তু। তো ওইখানে তুমি জানবা যে বাদিয়াখালীতে কিন্তু একটা আমাদের গাইবান্ধা থেকে সরাসরি রেল স্টেশন গেছে, রাইট? তো ওই কিছু অংশ জায়গায়
তুমি একটু ভৌতিক বিষয়ই পাবা, কারণ পুরো জায়গাগুলোর আশেপাশে কোথাও বাড়ি পাবা না, আশেপাশে বিল আছে তা, কিংবা যে জায়গাগুলোতে লেখা আছে যে এই জায়গাটা প্রবেশ নিষেধ, হ্যাঁ, এরকম সাইনবোর্ডও দেওয়া আছে। আচ্ছা। এবং সেই জায়গাগুলোতে দেখবা যে তুমি জোড়া গাছ পাবা এবং বিশাল লম্বা তাল গাছ পাবা। তো জোড়া গাছের মধ্য দিয়ে আবার দেখবা যে আরেকটা পরগাছা সেটাও বেড়ে উঠেছে। তো আমাদের প্রথম ঘটনা ছিল যেদিন আমরা যাব সেদিন হচ্ছে একটা মন্দির আছে, সেই মন্দিরের সাথে একটা বিশাল বট গাছ আছে। তো আমরা সেখানে যাওয়ার কথা, আমরা রওনা হয়েছি রাতে, পুরো ভ্যান, আমরা টিম একসাথে, এবং ভ্যান আছে এবং আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু লাইট আছে। আচ্ছা। তো আমি যেহেতু আমি প্রেজেন্টেশন করি সে সময়, তখন আমি সামনাসামনি এবং সবার সামনে আমি কিন্তু বসা। তো আমরা যখন যাই সেই জায়গাটা যখন পৌঁছাই তখন কিন্তু রাতের 11টা বাজে। আচ্ছা। তো সেই জায়গাতে যাওয়ার পরে আমরা যখন মানে পৌঁছালাম, আমি দেখছিলাম যে মন্দিরের সাইডে কিন্তু বিশাল বট গাছ। আচ্ছা। অনেক ডালপালা মিলিয়ে কিন্তু বিশাল এরিয়া কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা। মন্দিরের পেছনের জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর, এবং ওই বট গাছের পিছনে যে জায়গাটা সেটা কিন্তু বেশি ভয়ঙ্কর। তো সেই জায়গাটাতে যখন আমরা পৌঁছাই, ঠিক সেই মুহূর্তে আমি লাইভ চলাকালীন সময় লাইভ চালাচ্ছি, তখন মানে আমরা যখন গেলাম তখন কিন্তু কোনো কুকুর ছিল না, এবং আমি লাইভ করছি তখনও কুকুর ছিল না। আচ্ছা। যখন আমি লাইভ স্টার্ট করার পর যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মন্দিরের পিছনের অংশটা দেখাবো বা ওই পিছনে যাব, তখনই কিন্তু মানে কোথা থেকে যেন হুট করে কুকুরের আওয়াজ শুরু হয়ে গেল। তো কুকুরের আওয়াজ শুরু হলো, তো আমরা যে রাস্তার মেইন রাস্তা 500 রাস্তা, তো মন্দিরের পিছনে যেতে গেলে কিন্তু 500 রাস্তা দিয়ে যেতে হবে। মেইন রাস্তা থেকে নেমে 500 রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, কিন্তু 500 রাস্তার মুখেই কোথা থেকে যেন তিনটা কুকুর এসে হাজির। আচ্ছা। এবং কুকুরগুলো এত পরিমাণ চিল্লাচ্ছিল যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এগিয়ে যাওয়া। আচ্ছা। তারপর আমি চেষ্টা করছিলাম, আমার টিম মেম্বারদেরকে বলছিলাম যে আসলে যাওয়ার কোনো বুদ্ধি আছে কিনা বা আমরা এগোবো কিনা। তো পিছন থেকে একজন বললো, তুমি জানো যেটা, যে আমাদের সাথে কিন্তু আমরা একজন জানালা মানুষও রাখি। আচ্ছা। মানে আমাদের বিপদ আপদে আমরা সেফ থাকতে পারি, সেভ করতে পারেন, সাপোর্ট দিতে পারেন। তো সেই ঘটনাতে যাওয়ার সময় কিন্তু প্রথমত তার সাথে আমার একটা সখ্যতা ছিল, আমার গা কিন্তু ফুকানো হয়েছে অলরেডি। আচ্ছা। কিন্তু বাকি যে টিম মেম্বাররা ছিল তাদের গা কিন্তু ফুকানো হয়নি। তো আমরা যখন যাই, ওই জায়গাটা যখন পৌঁছাই, তখন 3টা কুকুর চলে আসে। 3টা কুকুর এসে প্রচন্ড ঘেউ ঘেউ করছে, কোনোভাবেই আমরা 500 রাস্তায় আর ঢুকতে পারছি না। ওকে। তো আমি চিন্তা করছি যে মানে ঢুকতে পারবো না কেন, কুকুর তো আমরা দাবার দেই যাক বা সরে যাবে। কিন্তু আমরা অনেকক্ষণ লাইট দিলাম, টর্চ লাইট ফোকাস দিচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই কুকুরকে আমরা সরাতে পারছিলাম না। আমরা যখন ওই রাস্তা থেকে পিছনে সরে গেলাম, তখন আবার কিন্তু কুকুরের কোনো শব্দ নেই, কোনো সাউন্ড নেই, কোনো কুকুরই নেই ওখানে। আবার যখন আমরা ঠিক সেম জায়গায় চলে আসলাম, আসার পর মানে তুমি যদি সোজা রাস্তা দিয়ে চলে যাও কোনো কুকুরের শব্দ পাবা না। আচ্ছা। যখনই 500 রাস্তায় নামার পরিকল্পনা করছো বা বলছো কাউকে, তখনই কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু কুকুরের ডাকাডাকি শুরু হয়ে যাচ্ছে। তো পরে একজন আমাকে বললো যে এইদিকে যাওয়াটা আসলে নিরাপদ হবে না, আপনারা দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করুন, কারণ এই কুকুরগুলো কিন্তু কুকুর না, আসলে এই কুকুরগুলো হচ্ছে কোনো জিনের রূপ ধরে আসছে, কিংবা অশরীরীয় কোনো রূপ ধরে তারা চলে আসছে, মানে আমাদেরকে কোনোভাবেই এই মন্দিরের পিছনে, বটগাছটার পিছনে যাইতে দিচ্ছে না। তো আমরা প্রথম মিশনটা ব্যর্থ হলাম। ব্যর্থ হওয়ার পরে আমরা রওনা দিলাম ওখান থেকে। আমার ভয় লাগছিল প্রচুর। তো রওনা দেওয়ার পরে আমরা দ্বিতীয় আরেকটা বটগাছের ওখানে যাই, সেটা অন্য একটা জায়গায়, সেটা আবার কবরস্থানের পাশে। আমার সাথে মারুত ছিলেন। তো সেই কবরস্থানের পাশে যখন যাই, আমার মাথায় লাইট, এর মাথাও লাইট আছে। তো কবরস্থান, আমি প্রাচীর দেওয়া আছে, কিন্তু গাছটা এত বিশাল যে সেই গাছের কিছু লতা নেমে গেছে, সেই লতা কিন্তু আবার তোমার যে আরেকটা গাছের মতো দেখাচ্ছে। ঠিক আছে, একটা বট গাছের মনে হচ্ছে যে 3-4টা মানে মূল কাণ্ড আর কি, এরকম বোঝাচ্ছে। তো নামলাম সেখানে। নামার পর আমি লাইট দিয়ে তাকাচ্ছি বট গাছের দিকে, ভয় লাগছে কারণ পিছনে কবরস্থান আছে। কবর কিন্তু সাথেই, একদম সাথেই কবর, বেশি দূরেও না, বট গাছের সাথেই কিন্তু কবরটা। তো আমি তখনও জানতাম না ওখানে কবর আছে। তো আমি যখন এগিয়ে গেলাম, তখন হুট করে মারু পাশ থেকে বলতেছে যে আঙ্কেল ওখানে কিন্তু কবর আছে। তো আমি তাকে দেখলাম, হ্যাঁ কবর। টর্চ দিয়ে আমি গাছের দিকে যখন দেখছিলাম, তো আমার কাছে এমন একটা জিনিস ধরা পড়লো যেটা আমার চোখে পড়ছে কিন্তু ক্যামেরায় আসে নাই। আমি দেখলাম ডালে সাদা কিছু একটা জায়গা,
লাইটের আলো পেয়ে আরো বেশি সাদা হয়ে গেছে, ওকে। উজ্জ্বল হয়ে গেছে। তো সেই জায়গাটা আমি তাকাচ্ছিলাম, কিন্তু সাদা জায়গাটা নড়ে যাচ্ছিল, মানে পাতার আড়ালে যাওয়ার ট্রাই করছিল। এখন যদি অনেকেই বলতে পারে যে সেটা তো তাহলে পাখিও হতে পারে সাদা, কিন্তু না, পাখি না। পাখি হলে কিন্তু ডালের উপরে থাকতো, রাইট, নিচ দিয়ে কিন্তু ঝুলে থাকবে না, তাই না? তো যাই হোক, সেই বিষয়টা যখন আমরা দেখলাম, দেখার পরে আঙ্কেল আমাকে বলছে যে আঙ্কেল পিছিয়ে আসেন, আর এগেন না, ওইখানে আর এগোনো যাবে না। তো পরে আমি পিছিয়ে গেলাম, পিছিয়ে যাওয়ার পরে তো হুট করে আমাদের টিমের আরেকজন এসে বলতেছে যে আঙ্কেল একটা জিনিস খেয়াল করছেন কি? আমি বলছি যেমন? বলতেছে যে কোথাও কিন্তু বাতাস নেই, আচ্ছা, একটা কলার গাছ, পাশে আরো 2-3টা কলার গাছ আছে, কিন্তু একটা কলার গাছের মূল যে পাতাটা সেটা এভাবে এভাবে তুলছে, আচ্ছা, কোথাও বাতাস নেই, আর কোনো পাতা তুলছে না, শুধু নির্দিষ্ট একটা কলা গাছের একটা পাতাই, আদার্স কোনো পাতাও তুলছে না। পাশে যে আরো কলা গাছ আছে, সেই কলা গাছগুলো তো তুলছে না। তখন আমাকে এসে বললো যে আঙ্কেল এদিকে আর এগেন না, পিছিয়ে আসেন, কারণ ওই পাতার উপরেই জেনটা ভর করে আছে। আচ্ছা আচ্ছা। তো উনি আবার একটু জানে এই বিষয়গুলোতে, কারণ তার সাথেও একটা ঘটনা ঘটে গিয়েছিল, মানে রাতের বেলা হাঁটতে গিয়ে তার গাছের উপর থেকে তার চুল টেনে ধরা হয়েছিল। তিনি এই ধরনের ঘটনা কিন্তু সাক্ষী আছেন। তো পরে আমি পিছানোর পরে আমাকে বলা হলো যে এখানে আর কোনোভাবে থাকা নিরাপদ নয়, আমাদেরকে এখন ব্যাক করতে হবে। তো ব্যাক করতে যাব, তো ড্রাইভার সহ আমার যে ফ্রেন্ড কবির, ও দাঁড়িয়ে ছিল, ঠিক তার কাছ দিয়ে কিছু একটা চলে গেছে, খুব কাছ দিয়ে, এবং সেটা যাওয়াতে ড্রাইভার কিন্তু অটোমেটিকলি ভয় পেয়ে গেছে। আর ও যেহেতু একটু সাহসী এবং একটু জানে এসব বিষয়ে, তো ও হচ্ছে একটু ফুটু দেয়, ও কিন্তু আমাকেও মানে শরীর ফুকিয়ে দিচ্ছে। তো ওখান থেকে আমরা চলে আসার পরে এখন রেল লাইনের যে ঘটনাগুলো ঘটে, তার ঘটনার সাক্ষী তো তারাই। তো সেই জায়গাতে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর আমি কিন্তু অনুসন্ধান করতে গিয়েছিলাম। আমরা অবশ্যই মারুফ ভাইয়ের কাছে সেই ঘটনাগুলো শুনতে পাবো। তো আমরা পরবর্তীতে রেল লাইনের ওখানে যাই, সেখানে গল্পর বিস্তারিত ও বলতে পারবে। আচ্ছা আচ্ছা। ওখানেও সেম, রেল লাইনের পাশেই মানে চতুর্দিক দিয়ে জমি, কিন্তু মাঝখানে একটু ঢিপি, 2টা আম গাছ আছে, যে আম গাছ দুটো অনেক বছরের পুরনো আম গাছ। আচ্ছা আচ্ছা। এবং সে আম গাছের ভিতরে কিন্তু একদম গর্ত, ঠিক আছে? তো সেখান থেকে একটা ঘটনা, বিড়ালের ঘটনা সে জানে, ও নিজে ওর সাথে ঘটে গেছে। আচ্ছা আচ্ছা। তারপর তো আমরা রেল লাইনে উঠলাম, ওঠার পরে সেম ভাবে যেখানে মানুষ বেশি কাটা পড়ে, আত্মহত্যা করে যারা, রেল লাইনে গিয়ে যারা আত্মহত্যা করেছিল, তো সেই জায়গাগুলোতে আমরা যাওয়ার ট্রাই করেছিলাম। আচ্ছা। তো তুমি জানো যে রেল তো দুই পাশের লোহা, যে লাইনটা লোহার, মাঝেও কিন্তু লোহাও থাকে, আবার কাঠ দেওয়া থাকে, এবং পাথর থাকে যাতে লাইনটা বেঁকে না যায় বা সরে না যায় রাখার জন্য। তো আমি পাথরের মধ্য দিয়ে হাঁটছিলাম, তো আমি যে জায়গাতে গেলাম সেখানে লেখা আছে যে প্রবেশ নিষেধ, ওই জায়গাতে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই জায়গার প্রত্যেকটা সাইড কিন্তু ভৌতিক, ওই যে বললাম। তো এমন একটা সময় হঠাৎ করে একটা গাছের মাথায় এমন সাদা আকৃতির বিশাল একটা চলে আসলো, আমি কিন্তু খেয়াল করিনি, মারুফ কিন্তু খেয়াল করেছে বিষয়টা। সে কিন্তু ডিরেক্ট বললো যে আঙ্কেল আর এগোনো যাবে না, আপনি পিছান, এই জায়গাতে থাকাই যাবে না আর। তো আমরা পিছাবো, কিন্তু পিছানোর মতো সুযোগ নেই। অন দা ওয়ে ট্রেন চলে আসছে। আচ্ছা আচ্ছা। যে ট্রেনের হুইসেল আমি শুনতে পাচ্ছি। তার মানে আমি যখন পিছাবো, যদি আমি সাইডে যাই তাহলে আমাকে পুকুরে পড়তে হবে, আবার রেল লাইন ওভার করে যদি আমি পার হই সেখানেও পুকুরে পড়তে হচ্ছে, সেখানেও গর্ত। আবার যদি সামনে যাই তাহলে ওই জিনিসটা আমার সামনে চলে আসছে একদম সাদা আকৃতি ধারণ করে। এখন আমি যদি পিছানোর সময় ট্রেন চলে সিগন্যাল দিচ্ছে, মুহূর্তের মধ্যে ট্রেনটা কিন্তু চলে আসলো। এবং যারা আমার ওই আজ জাবুসের পেজে যদি কেউ যায় থাকে, তারা কিন্তু দেখতে পাবে যে ট্রেন আসছে সরাসরি। তো ট্রেন আসলো, ট্রেন আঙ্কেল বলতেছে ভয় পেয়ে না, ট্রেনটা পার হয়ে যাক। তো আমরা মানে থামলাম। আমি তো ভয়ে অস্থির, কারণ এমন ভাবে গাছের উপর দিয়ে উঠে আসছে, সে তো ভাসমান অবস্থা। আর যদি ধরেও নাও যে তুমি গাছের ডালে কেউ বসবে, ওটা কিন্তু গাছ, কলার গাছ, সবগুলোই কিন্তু কলার গাছ, এবং ওখানে আশেপাশে 10-12টা শুধু কলার গাছই ছিল। তারই উপরে একদম সাদা আকৃতি ধারণ করে একদম আল্লাহ উজ্জ্বল হয়ে চলে আসছে। আমি ট্রেনটা পার হলো, আমি আঙ্কেলকে জাপটে ধরলাম, ধরে ওখান থেকে সরলাম। সরে আমি হাঁটছিলাম, এবং আমার টিমের বাকি সদস্যরা কিন্তু পিছনে পিছনে হাঁটছে। তো যেহেতু আমি লাইভ করছি, তো টিমের বাকিগুলোকে আমি কিন্তু পিছনে রেখে আসছি। তো আমরা রেল লাইন দিয়ে হাঁটা শুরু করলাম। তো যখন আমরা হাঁটছি, ঠিক সেই জায়গায় গিয়ে থামলাম, যে জায়গায় এর আগে একটা দুর্ঘটনা ঘটছে, মানে আত্মহত্যা করছে ট্রেনে, কাটা পড়ে আত্মহত্যা।
তো কাটা যখন পড়ছে হুম। এই গলার অর্ধেকটা কিন্তু মানে মাঝখানে, হুম, হুম, এবং বাকি দেহগুলো কিন্তু খণ্ডবিখণ্ড খণ্ডবিখণ্ড আলাদা হয়ে আলাদা হয়ে রেলের গেছে। সাইডে, হুম। মানে রেল লাইনের সাইডে পড়ছে। এটা ঘটনায় ইনি ভালো বলতে পারবেন, আচ্ছা, অবশ্যই, কারণ ওনার অবশ্যই। চোখের সামনে ঘটা হুম। আত্মহত্যাটা। আচ্ছা, আচ্ছা। তো যে মাথাটা ছিল সে মাথাটা নাকি কাঠটাকে কামড়ে ধরেছিল, আচ্ছা, মানে রেলের যে যে জায়গাটা কাঠটা ছিল সেই হ্যাঁ, কাঠ থেকে মাঝখান মানে দিয়ে যে কাঠ হুম, দেওয়া ছিল সেই কাঠ নাকি ওই মাথাটা অর্ধেক গলাটা কামড়ে ধরেছিল। হুম, তো সে সময় তো পরে তো পুলিশ টুলিশ এসে হুম। ওই লাশ তো নিয়ে গেছে বা হুম। মাথাটা নিয়ে গেছে। যে কাঠ কামড়ে ধরেছিল সেখান থেকে কাঠের অংশ মানে খুলে এসছে। খুলে আসছে, আবার শক্তভাবে আচ্ছা, কামড় আচ্ছা। দিয়েছিল। হুম, হুম, আমি জানতাম না, কিন্তু আমি ঠিক সেম কাটে হুম, যেখানে কামড় দিয়েছিল ওই লাশের মাথাটা, হুম, হুম, ঠিক সেম জায়গাতে আমি দাঁড়িয়ে পড়ছি, ওই কাঠের উপর আচ্ছা, পা দিয়ে আছি, হুম, হুম, পা দিয়ে দাঁড়িয়ে গল্প শুনছি। হুম। যখন মারুফ হুট করে পাশ থেকে এসে ডিরেক্টলি বললো যে এই সেই কাঠ, কিন্তু আচ্ছা, আচ্ছা। আমি ঝাঁপ দিয়ে নামছি, আপনি ওখানে। চমকে গেছেন আমি ওখানে। চমকে গেছি, কারণ একটা আত্মহত্যা করার হুম। পরে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, সেই হুম। মাথাটাই ওই কাঠের উপর কামড় দিয়েছিল, আমি সেই কাঠের উপর দাঁড়িয়ে আছি। হুম, তো আমি ভয় পেয়ে দ্রুত ওখান থেকে সরি, হুম, হুম, সরার পর সামনের দিকে এগোই। তো সেখানে আজকে একজন আমাদের সাথে নেই, আমাদের একজন টিমে, ওর নাম আশিক। আচ্ছা, ওর আচ্ছা। সাথে অনেক ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে, হুম, হুম, তো আমি সেটা দিয়েই বলছি, কারণ তার ঘটনাগুলো তিনি নিজেই বলবেন। হুম, তো সেখানে যাওয়ার পরে একটু পরে আশিকের সাথে আমাদের দেখা হলো। আশিক আমরা আশিককে ডাকলাম। তো আশিকের সাথে যে ঘটনা ঘটছে, যেখানে ট্রেনে কাটা পড়ে ঠিক তার সামনে হুম, একটা গাছ আছে, যে গাছটা আসলে কোনো ফল ফুল কি বা কি হবে না হবে জানি না। হুম, আর গাছটার নামটা যদি আমি জানি না, কিছু সম্ভবত ফুল হয় শুধু। হুম, এটা হচ্ছে ফুলের গাছ একটা। আচ্ছা, আচ্ছা। যাই হোক, ওটা শুধু ফুল হয়। হুম, তো সেই গাছটার ওখানে যাওয়ার পর আশিকের সাথে আমাদের দেখা। হুম, তো আশিকের ঘটনার যেটা ছিল, যেখানে লাশগুলো কাটা পড়ে যে জায়গাতে বেশি, তার পাশেই একটা 500 সাইড রাস্তা আছে চিকন। হুম, হুম, তো ও রাতের বেলা ফিরছিল, বাসা থেকে বাজারের দিকে আসতেছিল, হুম। রাতের তখন 12টা প্রায় এরকম। তো দেখে যে একদম ওই 500 রাস্তা থেকে একদম বৃদ্ধ একজন মহিলা, হুম, বুড়ি বলি যাদেরকে আমরা, হুম, সেরকম একটা বুড়ি মানুষ উঠে আসতেছে। আসার পরে রেল লাইন ক্রস করে ওর সাথে দেখা। তো দেখা হওয়ার পরে হওয়ার পরে বিষয়টা হচ্ছে কি, যে ও যখন আসলো তো ওকে বললো যে এ বাবা আমাকে একটু সাহায্য কর। তো এ চমকে গেছে যে এত রাতে এই বৃদ্ধ এখানে কি করছে রেল লাইনের উপরে। তো তখন সে তাকে সাহায্য বলতে কি সাহায্য করবে, যে আমাকে এখান থেকে একটু এগিয়ে দিয়ে আয়। কোথায় এগিয়ে দিয়ে আসতে হবে, প্রায় রাস্তা ধরে আয়, আমি হাঁটতে পারছি না, তুই একটু আমার সাথে আয়। হুম, তো ও যে কথা সেই কাজ, ভাবছে যে বৃদ্ধ মানুষ এত রাতে রেল লাইনের উপরে যেতে পারছে না, হুম, সমস্যা। তো এটা মনে করে সে ওই বুড়ির মানে সামনে ও লাইট ধরে বুড়িটাকে নিয়ে নিয়ে যাচ্ছে। হুম, হুম, তো ও তখনও কিন্তু বুঝতে পারেনি যে তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে সামনে। আচ্ছা। তো যখন বুড়িটাকে নিয়ে যখন যাচ্ছে, তো একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা ছিল, এবং হুম। সেখানে একটা তেঁতুল গাছ ছিল, হুম, হুম, বিশাল একটা তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়াইছে। ওকে। দাঁড়ানোর পর যে জায়গায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একদম ঠিক ওর মাথার উপর থেকে বিশাল একটা পাথর ওর সামনে এসে পড়ছে। আচ্ছা, আচ্ছা। আর অল্প একটু হলে ও পাথরের নিচে পড়ে কিন্তু মারা যেত। হুম, হুম, ঠিক আছে, হুম। জাস্ট ওর সামনে ও সরে আসছে। পরে ঘুরে ও পিছনে ফিরে দেখে যে সে বুড়িটা আর নাই, আচ্ছা। ওর সাথে এটা যে ছিল। বুড়িটা ওনাকে বললো যে আমাকে আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, এগিয়ে দিয়ে আসো। হুম, এটা গেল। আর দ্বিতীয়ত ওর সাথে সেম জায়গাতে ও আজকে রাতের বেলা আসতেছিল, আচমকা তাকে কে যেন একটা থাপ্পড় কষিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। আর সে জানে না কে থাপ্পড়টা মারলো। হুম, সে কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এই রেল লাইনের উপরে এসে হঠাৎ করে সে রেল লাইন সাইড অতিক্রম করতে তাকে এই থাপ্পড়টা কষে কে মারলো। হুম, সে কিন্তু ভয় পেয়ে কিন্তু রীতিমতো কিন্তু চলে আসছে সেদিন। আচ্ছা। তো ওর বাড়িতে যাওয়ার পরে আমাকেও, আমরা যেদিন লাইভ করি সেদিন কিন্তু আমাকে ওদিকে নিয়ে যাওয়া হয়েছিল। হুম, হুম, তো আমি বলছিলাম যে আমরা জঙ্গলের দিকে নামবো না, যদিও বলছে নামবো না, কিন্তু মারুফের সাহস আমাদেরকে নামাতে বাধ্য করেছে। আচ্ছা। তো ও বলছে যে নামই কিছু হবে না, জাস্ট কবর আছে, পাশে জঙ্গল আছে। তো নামার পরে সেই সাইডে রেল লাইনের পাশে কিন্তু একটা পুকুর আছে, হুম, এবং ওখানে একটা ব্রিজ আছে, রেল ব্রিজ যেটা আমরা বলি। আচ্ছা। রেলের ব্রিজগুলো তো তুমি দেখছো সচরাচর, তাই না? স্টিলের তৈরি, ঝনঝন শব্দ করে যে জায়গাগুলোতে গেলে নিচে কিন্তু ফাঁকা। হুম, তো সেই ব্রিজের কাছে আমরা যখন তারপর নিচে নামে আসলাম, পুকুরের ঘটনাটা যেটা বললো, যে ওই ব্রিজ এবং পুকুর কিন্তু একদম কাছাকাছি। হুম, কোন এক সন্ধ্যাবেলায় ও যখন বাসা থেকে বের হওয়ার পরে
ও পুকুরের দিকে থেকে পুকুরে কে যেন গোসল করছে, হুম হুম পানির শব্দ পাচ্ছে। তো একটু খেয়াল করলো যে মাগরিবের এখন আজান পড়ে যাবে একটু পরেই, এই সময়ে হচ্ছে এই পুকুরের পানিকে নড়াচ্ছে। হুম তো যখন তাকায় পুকুরের দিকে, তখন কোনো একজন নারী গোসল করছেন, গোসল করে উঠছে, হুম ঠিক আছে। ওঠার পর তার যে আঁচলটা, সে আঁচলটা বিশাল লম্বা, ওকে মানে নারীটা উঠে আসছে পানি থেকে, হুম হুম আঁচলটা পানির মধ্যে থেকে বের হচ্ছে, তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে। হুম হুম তো একের পর এক যখন আঁচল এভাবে বের হচ্ছে, তখন তো এই অবস্থায় যখন আঁচলটা উঠছে অনেক দূর পর্যন্ত, তখন সে তার কৌতূহল যে হুম। সাধারণ নারীরা যদি গোসল করে আসে, এত বড় আঁচল হওয়ার কথা না, জি তাহলে এত বড় আঁচল হলো কিভাবে। তো পরে যখন উঠে আসলো, ও তখন ও পুকুরের অপর পাশ থেকে কিন্তু সেদিকে তাকাচ্ছিল বারবার। তো যখন তাকাচ্ছিল, তখন সে খেয়াল করে দেখলো যে হুম সাধারণত মহিলারা যদি গোসল করে হুম করে কোন দিকে যাবে, বাড়িতেই যাবে, কিন্তু হুম হুম হুম। তো সেই মহিলা বাড়ির দিকে না যেয়ে জঙ্গলের ভিতর যে কবর সেই দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা, গোসল করে উঠে। মানে স্বাভাবিকভাবেই তো মানুষজন গোসল করে বাড়ির দিকে যাওয়ার বাসার কথা, দিকে যায় বা বাড়ির দিকে বাড়ির যায়, দিকে যায়, কিন্তু সে মহিলা এমন শুনতে পারে তো আশপাশে মানুষ থাকার কথা নাই, কথা নয়, কিন্তু তারপরও মানে উনি একা একা জঙ্গলের দিকে জঙ্গলের যাচ্ছেন। দিকে যাচ্ছে। আচ্ছা, মানে আচ্ছা। পুকুরের উপরেই কিন্তু আবার জঙ্গল আছে এবং ওখানে একটা কবরও আছে, হুম হুম তো সেই দিকে যাচ্ছে। এবং জঙ্গলের ভিতরে একটা বিশাল গাছ আছে, হুম। মোটা গাছ, ওগুলোকে আমরা পিতিরাজের গাছ বলি, যেগুলো আচ্ছা, পিতিরাজ পিতরাজ, চেনো জি, মনে জি। হয়, নিশ্চয়ই চিন, হ্যাঁ, পিতিরাজের শুনেছি, তেল জি। বা পিতিরাজ যেগুলোতে তেল তৈরি করা হয়, হুম হুম হুম। সেই পিতিরাজের গাছ ছিল। তো সেই গাছের কাছে গিয়ে সেই নারীটা অদৃশ্য হয়ে গেছে। হুম হুম হুম। ও কিন্তু স্টিল নাও সেটা দেখলো। আচ্ছা দেখার পর সে রীতিমতো ভয় পেয়ে যায়। সে তখন হুম হুম দ্রুত ওখান থেকে চলে আসে এবং সে বলতে থাকে যে হুম আসলে অস্বাভাবিক ঘটনা, আমার কাছে অস্বাভাবিক, কারণ হুম। ঠিক সেই রেলের ব্রিজের কাছে পুকুর, সেই ব্রিজের কাছেই ঘাট, হুম। সেই ও অপর প্রান্ত থেকে বিষয়গুলো দেখলো। আচ্ছা তো পরে যখন আমি ব্রিজটা অতিক্রম করলাম, আমার সাথে মারুফ ছিল, ওই ব্রিজটা অতিক্রম করে গেছি, তখন রাতের প্রায় 1টা বাজে। হুম আমি ব্রিজটা অতিক্রম করছি, পিছন থেকে আমার টিম চিল্লান দিয়ে উঠলো যে ওই ব্রিজ পার করে আর যাওয়া যাবে না, কারণ তারপরের যে অংশগুলো আছে, যে জায়গাটা আছে, হুম এরপরে যে বড় একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে এই ব্রিজের মধ্যেই অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, আচ্ছা বা আশেপাশে কোনো বাড়ি নাই। হুম হুম হুম। আত্মহত্যার ঘটনাগুলো এই জায়গাগুলোতে বেশি ঘটে রেল লাইনে, জি কারণ অনেক আত্মহত্যা করার পর লাশ পড়ে থাকে, গলা অর্ধেক পুরো দেহ না, থেকে রেলে খন্ড কাটা থাকে। যেগুলো পড়ে সেগুলো তো আসলে তো এরকম ওই ছিন্ন জায়গাতে বিচ্ছিন্ন রাতের বেলা যাওয়াটাও নিরাপদ নয়। হুম হুম। আর আমরা সেদিন গেছি, শুধু কবির একটু জানে হুম। এই বিষয়গুলোতে ঝাড়ফুঁক বা ও একটু করতে পারে, কিন্তু আমরা আহামরি কাউকে সাথে নিতে পারিনি সেদিন, ওকে মানে যে খুব বেশি জানে। হুম হুম তো এটা ছিল ওখানকার ঘটনা। এরপর আচ্ছা। আরো আছে, সেগুলো আমি বলছি, কিন্তু মারুফ আরো বিস্তারিত বলতে পারবে, জি, কারণ জি। তার সামনে ঘটনাগুলো হুম হুম। ঘটে এবং তার সাথেও ঘটে গেছে। আচ্ছা আচ্ছা, তো সেই দিকে যদি আমরা অবশ্যই মারুফ ভাইয়ের কাছে আর শুনবো। মারুফের কাছে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে যে ওই যে জোড়া আম গাছ, সেখান হুম। থেকে তার একটা ঘটনা আছে হুম হুম। এবং রেলে কাটা পড়া তিনি নিজের চোখে দেখছে, এবং এরপরও তার সাথেও ওই সেম একটা বুড়ি টাইপের কিছু হুম। একটা ঘটনা ঘটছে। জি, আমরা অবশ্যই সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথম আয়োজন যেটি সাইদ ভাই স্পেশাল প্রোগ্রাম এটা বলা যায়, সাইদ ভাইয়ের কাছে তার নিজের এক্সপিরিয়েন্স করা ঘটনা শুনলাম। আবারও সাইদ ভাইয়ের কাছে ফিরবো এবং একই সঙ্গে আমি কিছুক্ষণ আগে বলেছি যে একযোগে বেশ কয়েকজন সাইদ ভাইয়ের টিমের সঙ্গে ঘটে গেছে একটি ঘটনা, এবং তারা প্রতিনিয়তই এইসব কাজগুলোতে যান আসলে, যে কেস স্টোরি বা এই টাইপের একটি প্রোগ্রাম সাইদ ভাই পরিচালনা করেন, এবং সেটির উদ্দেশ্য হচ্ছে নিজে গিয়ে ভৌতিক যে সব আমরা ঘটনা শুনি আশেপাশে মানুষের কাছ থেকে, সেই সব জায়গায় নিজে গিয়ে রাত্রেবেলা নিজে এক্সপিরিয়েন্স করা এবং কতটুকু ভয়ের মুহূর্ত তৈরি হয় বা ভয়ের অনুভূতি তৈরি হয় সেটি এক্সপিরিয়েন্স করার জন্য সাইদ ভাই নিজ উদ্যোগে সেই জায়গাগুলোতে যান। তো সাইদ ভাইয়ের কাছে এমনই একটি ঘটনা শুনলাম। এবার সাইদ ভাইয়ের পাশে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে মারুফ ভাই ছিলেন, আমরা মারুফ ভাইয়ের কাছে ফিরবো, বাট আর তার আগে আমরা দেখতে চাই কে কে আমাদের সাথে আছেন, তাদের দু একটা নাম বলে আমরা পরবর্তীতে আবারও ফিরবো তাদের কাছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে একেবারে শুরুতেই ছিলেন নিলয়, লিখেছিলেন আমাদেরকে এস কে মুন্না, সালাম জানিয়েছেন। এরপর লিখেছেন আমাদেরকে মোহাম্মদ আবু সাইদ, লিখেছেন রাতুল ভাই কেমন আছেন, বরকতপুর থেকে সাথে ছিলেন আমাদের সাথে। হসপিটাল বালো থেকে রাজিয়া সুলতানা বৃষ্টি, নিলয় আবারও ছিলেন আমাদেরকে সালাম জানিয়েছেন। সাবিকুন নাহার আনিকা ছিলেন আমাদের সাথে। সাকিবুল হাসান,
তুলসীঘাট থেকে। লিখেছেন আমাদেরকে সাগর রহমান গাইবান্ধা সদর তালতলা বাজার থেকে। আচ্ছা, ভাতিজার জন্য এই ভূতবেলা শুনছি, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। লিখেছেন ইউনুস আলী ভাইয়া, কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি। সাব্বির লিখেছেন গাজীপুর থেকে আমাদের সাথে। লিখেছেন আশিক আদনান, আজকের প্রোগ্রামটা জমজমাট হবে। লিখেছেন আমাদেরকে শাহ আলম সরকার, ভাইয়া কেমন আছো? সঞ্জিত দাস লিখেছেন শুনছি, আচ্ছা ওকে, বালাসি থেকে। থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে সাথী ইসলাম, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। নিলয় লিখেছিলেন আমাদেরকে, ভাই আমার নাম মুসা আহমেদ নিলয়। থ্যাংক ইউ সো মাচ নিলয় আপনাকে। লিখেছেন আমাদেরকে আরিফুল ইসলাম ভাই, আশা করি আমার ইমেলটি সবার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাইয়ের ঘটনাটি আছে, এবং আমি আরও একটু বিষয় বলে রাখি যে আরিফুল ভাই যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেটি দুটি অংশে, এবং আমরা কিছুক্ষণের মধ্যে আরিফুল ভাইয়ের পাঠানো মেইলটিতে যাব। সাফু ইসলাম ছিলেন আমাদের সাথে, সাগর রহমান ছিলেন ভূতবেলা না শুনলে। আচ্ছা আচ্ছা, অনেকেই কান্নাকাটি করে। লিখেছেন আমাদেরকে শুভ হোসেন, রাতুল ভাই কেমন আছেন? এই এপিসোডে কি বরকত ভাইয়ের ঘটনা আছে কিনা জানতে চেয়েছেন। আসলে বরকত ভাইয়ের ঘটনা নেই আজকে। লিখেছেন মনিরুজ্জামান মনির, রাতুল ভাই 25-এর শুভেচ্ছা, আশা করি আজকের এপিসোড অনেক ভয়ানক হবে। অবশ্যই লিখেছেন আমাদেরকে বাদিয়াখালী থেকে, একটা ব্রিজ আছে ওখানে কিছুদিন পর পর মানুষ ট্রেনের নিচে আত্মহত্যা করে। সাব্বির লিখেছেন। রোমান ইসলাম লিখেছেন আমাদেরকে নিস্তব্ধ শহর ছিলেন আমাদের সাথে, শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। সাইফুল ইসলাম লিখেছেন আমাদেরকে সৌরভ। ফাতেমা খাতুন ছিলেন আমাদের সাথে, সাফু ছিলেন, কামাল হোসেন ছিলেন, সাদাফ আল মোহতাসিম সামি লিখেছেন আজকে যুক্ত হয়ে গেলাম রেডিও সারাবেলা নিয়মিত এবং আমার পছন্দের একটা প্রোগ্রাম, সাথে আছে চালিয়ে যাও। লিখেছেন আমাদেরকে কাউসার আহমেদ, মনোহরপুর ছাতিয়ানতলা থেকে ছিলেন আমাদের সাথে। রাব্বি ইসলাম ছিলেন, সৌরভ ছিলেন আমাদের সাথে, সুরাইয়া খাতুন ছিলেন, রাব্বি ইসলাম আবারও, তানিশা তানহা ছিলেন তালতলা থেকে, এবং উনি একটি ঘটনা আমাদেরকে পাঠাতে চেয়েছেন নেক্সট এপিসোডে। অবশ্যই অপেক্ষায় রয়েছি। কাউসার আহমেদ ছিলেন আমাদের সাথে, এস এম সামিউল ইসলাম ছিলেন, সিজু মিয়া ছিলেন, এবং সেই সাথে আরও অসংখ্য মানুষ আমাদের সাথে ছিলেন। আমরা তাদের কথাবার্তাগুলো আবারও ফিরবো, বাট যেহেতু স্পেশাল এপিসোড এবং অনেকগুলো অতিথি আমাদের সাথে আছেন, স্পেশাল কিছু মানুষ, আসলে তাদেরকেই আমি সময়টি বেশি দিতে চাই। তো এই পর্যায়ে আমরা চলে যাব মারুফ ভাইয়ের কাছে। মারুফ ভাই, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা শুনলাম সাইদ ভাইয়ের কাছ থেকে ঘটনা, এবং সেই ঘটনার সময় আপনি নিজে উপস্থিত ছিলেন সশরীরে সেখানে। তো এই পর্যায়ে আমি আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি সেই ঘটনার বিষয়ে এবং আপনার জানা সবচেয়ে ভৌতিক অভিজ্ঞতার কথা। আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটতো, জি জি, আমরা সরাসরি সেখানে লাইভ করতাম। ওই ঘটনা আমাদের ওখানে যে ঘটনাটা ঘটতো, আমি রাত্রেবেলা 2টার দিকে আচ্ছা যাচ্ছিলাম। তো ওখানে জোড়া দুইটা আমের গাছ আছে, রেলের পাশেই, একদম রেল লাইন সংলগ্ন। ওখান থেকে যাচ্ছি, রাত্রি বাজে 2টা, জ্যোৎস্না রাত ছিল। যাওয়ার পথে ওই গাছের ভেতর থেকে, গাছের ভেতরে একটা গুহার মতো ছিল, মানে ছিদ্র। জি, যাই হোক, ওর ভেতর থেকে বের হয়েছে। বের হওয়ার পর আমার সামন দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, আমি ওর কোনো কিছুতেই ধরতে পারতেছি না। আমি কিভাবে ধরবো? ও তো বিড়াল, এত কালো যা বলার মতো না। আচ্ছা, আমি যাচ্ছি প্রায় 20 হাত ডিসকাস্ট হবে আর কি। যাওয়ার পথে অনেক চেষ্টা করছি ওরা ধরার জন্য। আমি তো এত কালো বিড়াল কখনো দেখিনি, এত রাত্রে গাছের ভেতর থেকে কেমনে আসে। জি, প্রথম অবস্থায় ছোট্ট একটা, মানে ছোট, যখন সামনে যাচ্ছে, যাওয়ার পথে দেখি যে অনেকটা বড়। তে আমি যাচ্ছি ওরা ধরার জন্য, আচ্ছা, কোনো মতেই পাচ্ছি না। সামনে একটা গাছ ছিল রেল লাইনের ধারেই আর কি, ওগুলো হচ্ছে আমরা বলি ঝাউ বলি, ঝায়ের গাছ ছিল। তো এই গাছের ভেতর ঢোকার পথে আমি অনেকটা চেষ্টা করলাম যে ওকে ধরবো। প্রায় 10 মিনিট আমি ওই জায়গায় ঘাটাঘাটি করলাম ওইটা ধরার জন্য, কিন্তু কিছুতেই পারলাম না। তারপরে যখন আমি পারলাম না, আমার তো পুরা শরীর ঘামা শুরু হচ্ছে, তা আমি এটাকে ধরতে পারলাম না। যাই হোক, আমাদের টিম ওখানে আমরা নিয়ে ওই ঘটনাস্থলগুলো আমরা গেছিলাম ওখানে আর কি। তারপরে আরেকটা দিন ওই সামনে একটা শয়তান গাছ বলি আমরা, শয়তানের গাছ বলি, ওই গাছে আর কি ফুল হয়। আচ্ছা, তো ওই গাছে ফুলে প্রত্যেক দিন সন্ধ্যার দিকে আপনি যে কোনো একটা জিনিস দেখবেন ওখানে, হয় কুকুর দেখবেন, নাহলে সাপ দেখবেন। মানে এটা যে কেউ গেলে দেখবে, আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এমন সময় রাত্রি 12টার দিকেও যদি আপনি যান, একাকিত্বভাবে যান, আপনার চোখে পড়তে পারে, এটা স্বাভাবিক। যার অনেক, আমরা বলি যে কারো রাশ বলি, রাশ খারাপ থাকলে অনেকে দেখতে পারে,
বা রাশ ভালো থাকলে কেউ দেখে না, আমরা কিন্তু এইটাই বলি সবসময়। আমি যাচ্ছি সন্ধ্যার দিকে, যাওয়ার পথে দেখি একটা বৃদ্ধ লোক, আচ্ছা, যে শয়তানের গাছের কথা বললাম, ওই শয়তানের গাছের ওখানে উপরে দেখি বৃদ্ধ লোক একটা এরকম হাত উঁচু করে যাচ্ছে। আমি তাকিয়ে আছি, তখন কিন্তু মাগরিবের আজান পড়ছে আর কি, এটা কিন্তু মাগরিবের সময় কিন্তু দেখা যায়। তে আমি চিন্তা করলাম যে ও ওখানে যাচ্ছে, একদম সাদা দাড়ি ছিল লম্বা, এভাবে হাত উঁচু করে যাচ্ছে। তা আমি ভাবলাম এটা আবার কি যায়, আমি কিন্তু একাই ওখানে, কেউ ছিল না। মাগরিবের পর তখন কিন্তু অন্ধকার হয় একটু, আমি ভাবছিলাম হয়তো বা অন্য কিছু হতে পারে। আমি আবার নিচের দিকে তাকাইলাম, আবার মনে করছিলাম যে আমার চোখের ভুল হতে পারে। আবার তাকে দেখি না, আমার চোখের ভুল না, যাচ্ছে। তা আমি ভয়ে আমার শরীর গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আমি কি করব, আমি তো ওখানে একা। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ওখানে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মানে উপর দিয়েও কিন্তু যাচ্ছে, নিচ দিয়ে না, উপর দিয়ে যাচ্ছে। পরে দেখি জঙ্গলের ভেতরে যায়, ঢোকার পর আমার হাতে সাইকেল ছিল, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। তো পরে বাসায় গিয়ে বললাম যে এরকম আমি সন্ধ্যার দিকে আসতেছিলাম মাগরিবের পর তো তখন দেখি একটা বৃদ্ধ লোক উড়ে যাচ্ছে। তো বাসায় গিয়ে বললাম, মাকে বললাম। তে আমরা কিন্তু আগে কিন্তু ভয় করলে ওই লোহা পোড়া দিয়ে আমাদের খাওয়াইতো, লোহা পোড়া এবং টক জাতীয় কিছু খাওয়াইতো। কারণ অনেক সময় ভয় লাগলে মানে জ্বরও আসে, অনেক সময় অসুখ ধরে যায়। তারপরে আরেকদিন আমার এক বন্ধু, ও কিন্তু মানে আমাদের রেল লাইনের সঙ্গে কিন্তু আমাদের বাড়ি, ওখানে একটা ছোট একটা ব্রিজ আছে, রেল লাইনের সঙ্গে আমাদের বাড়ি, ওখানে একটা ছোট্ট ব্রিজ আছে। তে আমার একটা ফ্রেন্ড একসঙ্গে, কিন্তু ও গাছে, ওখানে একটা আমের গাছ আছে, ওখানে একটা বড় আমের গাছ আছে। তো ওই আমের গাছের ওখানে ও একদিন সন্ধ্যাবেলায় যাচ্ছে। তো শয়তান ঢুকলে ভেতরে যা হয়, তো দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। আচ্ছা, এই ঘটনাস্থলগুলো কিন্তু আমরা কিন্তু ওখানে যা নিজেরাই কিন্তু আবার কিন্তু ওগুলা ভিডিও করে উপস্থাপন করছি। তো আমার ওই ফ্রেন্ডটাও ওখানে কি করছে, ও দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। প্রস্রাব করার পর তে ওই গাছ থেকে ও নেমে আসে, প্রতিদিন মাগরিবের পর অজু করে। ও কিন্তু ভালো। আচ্ছা, তারপর যখন ও আসতেছিল, আসার পরে ওরে তখন দাঁড়িয়ে প্রস্রাব করছে, ও প্রস্রাব করার পর ও কিন্তু ঢিলাগুলো কিছু নেয়নি। আচ্ছা, না নেওয়ার ফলে ওকে ওই সময় ভর করছে, ধরে ফেলছে। ও কিন্তু মেয়ে ছিল। আচ্ছা, ওর 73 বছর বুড়ি ছিল জিনটার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 73 বছর বয়স। ওর নাম হচ্ছে নুসরাত জাহান। আমরা কিন্তু এগুলা কিন্তু ওই আমরা বলি না পাতা খেলা দেই, পাতা খেলা দিয়ে কিন্তু সবকিছু কিন্তু আমরা ডকুমেন্ট বের করে আনা যায়, যে কে ধরে, তখন কিন্তু সারানো ভরণ দেওয়ার মতো একটা কাজ, যেটা ভরণ দেওয়া। তারপর ওকে কিছুদিন, নারী তো, ও তো নারী একটা, তারপর কিছুদিন দেখি যে ওর দিন দিন শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ বুঝতে পারেনি। তোরে আমি একদিন হঠাৎ করে বললাম, কি হয়েছে তোর? তো ওদের বাড়িতে একদিন মাহফিল হচ্ছিল। আচ্ছা, তো মাহফিলের সময় অনেক সময় কিন্তু দেখেন গরুর মাংস পেলে কিন্তু আবার ফের ভর করে, যখন যার শরীরটা যদি খারাপ থাকে বা নাক পাক অবস্থায় থাকে, তখন কিন্তু ওই শরীরের ভেতরে প্রবেশ করে। এটা আমার নিজ চোখে দেখা। আচ্ছা, তে ওরা একদিন আমরা মাহফিল শুনতে গেছি ওদের বাড়িতে। তে যাওয়ার পরে দেখি যে ও গরু মাংস খাইছিল, খাওয়ার পরে ওর ভেতরে তখনই এসে প্রবেশ করছে। আচ্ছা আচ্ছা, অজ্ঞান, ও কিছু বলতে পারে না, ভেতরে প্রবেশ করছে। তারপর ওর মা আর বাবা বলল, যাই হোক ওখানে হুজুর ছিল, তো হুজুর ওরে ফুক দিয়ে আর কি জিনটা ওই মুহূর্তে জিনটাকে ভেতর থেকে বের করে দিস। জিনে ধরলে কিন্তু ওর শক্তিটা অন্যরকম হয়, মানে শরীরে একদম ভার, আপনি 3-4 জনও তোলা করতে পারবেন, এত শক্তি আসে যায়। তারপরে যখন পরের দিন যখন আমরা ফকির নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওকে ভরণ দেওয়া পড়লো, তখনও কিন্তু এই কথাগুলো বলল যে আমি ওকে ধরছি এই কারণে যে ও দাঁড়িয়ে থেকে প্রস্তাব করছিল। আচ্ছা,
দাঁড়িয়ে থেকে প্রস্রাব করার কারণে ওকে আমি ধরছি, কিন্তু ওকে আমি ছাড়তে পারি। আমরা কিন্তু ওই মাটিতে ওর ছবি আর্ট করতাম, মানে মাটিতে কিন্তু একটা ছবি আর্ট করে ওই মাটির উপরে কিন্তু আঘাত করলে ও ব্যথা পেত, জিনটা ব্যথা পেত। তখনই বলতো আমারে আর মারিস না, দুষ্ট জিন। যে যখন বললো আমারে আর মারিস না, তারপরে বললো ঠিক আছে মারবো না, কিন্তু তোকে একে ছাড়তে হবে। সে তখন ওই মুহূর্তটা বললো না, আমি ওকে ছাড়তে পারবো না, আমার ওর ভালো লাগছে, আমি ওরে বিয়ে করবো। আচ্ছা, যখন এই কথাটা বলছে তখন ওর বাড়ির সবাই বলতেছে না, ওকে ছাড়তেই হবে। তারপর যখন ছাড়তে চাচ্ছে না, তো অনেক যখন ওকে মারলো, মাটিতে টাচ করলে কিন্তু ও কিন্তু তেজে যেত, খেপে যেত। তারপর ও লাস্টে রাজি হইল। লাস্টে রাজি হওয়ার পরে বললো যে ঠিক আছে আমি ওকে ছাড়বো, কিন্তু ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা, ও শুধু একটাই শর্ত দিয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু দাঁড়িয়ে থেকে ওর প্রস্রাব করতে নিষেধ করবে। ও শুধু এই কথাটা বললো। আর যাওয়ার পথে কথাটা বললো কি, যখন আমাদের ওই যে ফকির যে ভরণ দিচ্ছে আর কি, তো যাওয়ার পথে একটা কথা বললো যে ঠিক আছে আমি যাব। ফকির বলতেছে তুমি যে যাবা তার প্রমাণটা কি, এখান থেকে ত্যাগ করে যেতে হবে। ও যেতে চাচ্ছিল না, কিছুতেই যেতে চাচ্ছিল না, কারণ আমি এখানে থাকবো কিন্তু ওর ক্ষতি করব না। তারপর কিছুক্ষণ পর স্বীকার হলো যে ঠিক আছে আমি যাব। তো যাওয়ার পথে শুধু ফকিরে বললো যে যাওয়ার পথে আমার একটা প্রমাণ দিয়ে যাবে। প্রমাণটা কি, একটা গাছের ডাল ভেঙে যেতে হবে। আচ্ছা, তাহলে বোঝেন কিরকম, ও যখন রাজি হচ্ছিল না তারপর রাজি হইলো যে ঠিক আছে আমি গাছের ডাল ভাঙবো। আচ্ছা, আমরা আমরা ওখানে থাকতে ও খালি গাছের ডাল একটা ভেঙে আমাদের সামনে ফেলে চলে গেছে। জি, জিন যে তুমি মানে জিনটা যে চলে যাবে কারো দেহ থেকে, বা জিনে যদি তোমাকে ধরে, তোমার জিনটা যদি চলে যায়, তাহলে তোমার তো কেমনে বুঝবা? আমি বুঝলাম যে আমার শরীর থেকে চলে গেছে, জিন যে আদৌ আছে বা সে যে যাচ্ছে তার একটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু এরকম ফকিরেরা করে থাকে। এরকম আমিও শুনেছি যে অনেক তান্ত্রিক এবং কবিরাজ যারা আর কি জিন ছাড়াতে আসেন, তার এরকম একটা শর্ত দিয়ে যান যে এলাকার সবচেয়ে বড় গাছের একটা ডাল ভেঙে যেতে হবে, বা হচ্ছে ঘরের সামনে যে জুতা আছে মানে জুতা মানে একটু দূরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া। জি জি, আবার এমনও শুনেছি যে যে রোগীকে আসর করেছে ওনাকে সাথে নিয়েই বেশ কিছু দূর সামনে নিয়ে গিয়ে ওখানে রেখে অজ্ঞান হয়ে রেখে যাওয়া, এরকম শুনেছি। জি, তারপর আরেকটা ঘটনা আছে আমার সঙ্গে। এটা কি এই ঘটনার সাথে রিলেটেড নাকি অন্য? না, তার কিছুদিন পরে। জি, এটা আমার সঙ্গে ঘটনা। জি জি জি, এটা আমার সঙ্গে। আর যে ঘটনাটা মানে এখন যে গল্পগুলো মানে তুমি শুনছো প্লাস দর্শক দেখছে শুনছে, এটা কিন্তু তার এলাকায় এবং ওই আমার এলাকায় ওই একই জায়গায়। আচ্ছা, যেখানে মানে একটু আগে কোনো একজন দর্শক লিখেছে কিন্তু যে বাদিয়াখালীর ওই জায়গাটাতে কিছুদিন পরই কিন্তু আত্মহত্যা করে রেলে কাটা। আমিও বলি আমার বোনের বাসা কিন্তু ওখানে। তো লাস্ট কিছুদিন আগে এই 1 মাসের মধ্যে, গত 1 মাসের মধ্যে তিনটির মতো আত্মহত্যা বা যেটাই বলেন ঘটনা মারা গেছেন। তো আমিও দেখেছি, ছবি দেখেছি বেশ কিছু। তো ব্যাপারটা নিয়ে আমার বোন ঘটনাটা লিখছে আর কি। তো এই বিষয়টা আসলে আমিও খুবই উৎসুক যে আসলে কি হচ্ছে বা ওই জায়গাটাতে আসলেই কিছু আছে। জি, এবং তুমি দেখো যারা আত্মহত্যা করে মারা যায় বা যারা ট্রেনে কাটা পড়ে বা বিষ খেয়ে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায় যে লাশগুলো, তাদের কিন্তু তুমি দেখো, খেয়াল করে দেখবা ওদের কবরে বা কবর যেটা আছে, যদি অপ্রাপ্ত বয়স্ক হয় কোনো নারী, তাহলে কিন্তু তাদের কবর পাহারা দেওয়া হয়। তো সেখানে অপ্রাপ্ত অনেকেই তো আত্মহত্যা করছে রেল লাইনে গিয়ে, এবং সেখানে সে লাশ হয়তো কেউ নিচ্ছে না, কারণ যেহেতু দেহ থেকে মাথাটা অলরেডি আলাদা হয়ে যায়, আবার হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়, খণ্ড হয়ে যায়। সেখানে এই লাশগুলো যে জায়গাগুলো, ওখানে তো অবশ্যই রক্ত পড়ে থাকে লাইনটার উপরে, আবার শরীরের বেশ কিছু উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে, মানে সব তো আর একদম ক্লিন করে নিয়ে আসা হয় না ওখান থেকে। আবার যে জায়গাটা ঘটনা ঘটে ওখানে কিন্তু আমি যদি বা কেউ যদি রেলে কাটা পড়ে, তার তো আর সঙ্গে সঙ্গে জীবনটা চলে যায় না। জি, কিছুটাক্ষণ তো তার মধ্যে জীবনটা থাকে, তারপর তাকে নির্দিষ্ট আস্তে আস্তে কষ্ট পেয়ে তো জীবনটা চলে যায়, তাই না? তো এগুলো তো কিন্তু অতৃপ্ত আত্মা। জি, আমরা যে অতৃপ্ত আত্মার যে ঘটনাগুলো আমরা দেখে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, ভৌতিক সিনেমাগুলো, তো আমার মনে হয় যে দেখো যে জায়গাগুলোতে বেশি কাটা পড়ে, আপনাদের ওই রেল লাইনটাতে, যেটা আমি যেটা ভিডিও করতে গিয়েছিলাম সরাসরি, তো
ওই জায়গাগুলোর আশেপাশে কিন্তু এই ঘটনাগুলো ওখানেই ওখানেই মানে জি। সেম জায়গাতেই সেম জায়গাতেই ওখান থেকেই বুড়ি বের হচ্ছে, ওখান থেকেই বিড়াল বের হচ্ছে, ওখান থেকেই সাপ বের হচ্ছে, ওখান থেকেই আবার মানে আচমকা তুমি যাচ্ছ হাঁটছো, গালে কে যেন তোমাকে থাপ্পড় কষে দিচ্ছে। তো এগুলো তোমার সাথে ন্যাচারালি ঘটছে। আচ্ছা, এই যে বাদিয়াখালী থেকে ব্রিজটার নাম কি বলতে পারবেন? আমার মনে আছে মানে ওই ব্রিজ, ওই জায়গা ব্রিজ থেকে 500 মিটার কি 600 মিটারের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। একটা আছে সন্ধ্যাদারি ব্রিজ পরে বলে, হ্যাঁ সন্ধ্যাদারি ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজটির কথাই বলছি। ওইটা বড় ব্রিজটা, হ্যাঁ, ওইটা বড় তার ব্রিজ। আগের ছোট ব্রিজের কথা আশেপাশের মধ্যেই। জি জি জি, ওই জায়গাটার মাঝেই এবং আমিও শুনেছিলাম, যেহেতু রিলেটিভের বাসা ওখানে, আমিও কিছু মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা শুনেছিলাম। যাই হোক, মানে আমরা আবারও আসবো। তো আমরা আরো কিছু অংশ আছে এটার, এই অংশে এটার অংশ নেই, জি, জি, পরবর্তীতে অংশ অবশ্যই আছে। আমরা ভাইয়ার কাছে আবারও ফিরবো। অনেক অনেক ধন্যবাদ, মারুফ ভাই আজকে উপস্থিত হয়েছেন প্রথমবার রেডিও সরাবেলায়। এই জন্য আমি সাইদ ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ সাইদ ভাইয়ের সুবাদে আমরা তার প্রোগ্রামের সহযোগী, বা এটি অবশ্যই প্রোগ্রাম বলবো, এবং এটি একটি মহৎ উদ্যোগ। আসলে মহৎ উদ্যোগ বলবো না, কারণ কখন কি ঘটে যায় এমন দেখা যাবে যে কখনো এখন পর্যন্ত শারীরিক কোনো ক্ষতির সম্মুখীন হননি, কিন্তু না, শারীরিক ক্ষতি হয়েছে, সেই ঘটনাটা পরে আসছে। আচ্ছা আচ্ছা, আমরা প্রথম এপিসোড যখন আমরা প্রচার করি ভূত কেস স্টোরি, আমি Case অনুষ্ঠানটা story, চালাই। তো ভূত কেস স্টোরিটা হচ্ছে আমার পেজ থেকে কিন্তু আমি লাইভ করছি মূলত আপাতত, আর যে আবু সাইদ যে জি জি, পেজটা আছে। আবু সাইদ। আর এই ঘটনাগুলো তুমি যে ঘটনাগুলো আমরা বলছি ওই পেজে কিন্তু এখনো খন্ড খন্ড আমি কিছু ভিডিও আছে। দেখেছি, হ্যাঁ। যেমন আপনি ওই যে বটগাছের কথাটা বললেন। জি, তো এখানে ঘটনা বলতে কি আমি তোমাকে একটু যোগ করে দিই, কারণ এই সময়টা যদি পার হয়ে যায় তাহলে শ্রোতারা হয়তো পরবর্তীতে এই ইন্টারেস্ট পাবে না। ইন্টারেস্ট পাবে না, বা তাদের মনে হ্যাঁ, আমরা যখন 4-5 জন মিলে যখন টিম গেলাম লাইভ করতে, প্রথম তো কুকুরের কাছে বাধা পড়ে গেলাম, মন্দিরের পাশে বটগাছ কুকুর। তারপর দ্বিতীয় বটগাছ কবরস্থানের কাছে, জি সেখানেও গিয়েও আমরা বাধার সম্মুখীন হয়ে আসলাম, একটা কলা পাতা নড়ার কারণে আমরা আর এগোতে পারিনি। জি, তারপর আসলাম আমরা রেলের যে ঘটনাগুলো, যেখানে লাশ প্রায় আত্মহত্যা করছে মানুষ, যে জায়গাটাতে, যে পয়েন্টটাতে। তো সেই পয়েন্ট, সেখানে যখন আমরা যাওয়ার পরেও আবার গেলাম হচ্ছে সেই পুকুরে, যে পুকুর থেকে সন্ধ্যার সময় নারী গোসল করে উঠে আসে, জঙ্গলের মধ্যে গিয়ে ভেনিশ হয়ে গেল, সেই জায়গাটাতে গেলাম। তারপর যেখানে হচ্ছে সাতিয়ান গাছের কথা বললো, সেখানে গেলাম। এবং তুমি যে ব্রিজটার কথা বলতে চাচ্ছিলে নাম, তার আগেও একটা ছোট ব্রিজ, সেই ব্রিজটার কাছে আমরা গেলাম। তারপর ওই ব্রিজটাতে সাহস হয়নি আমাদের আর, কারণ আমাদের টিমের সবাই। আচ্ছা, ওই ব্রিজটা কি বোনারপাড়া থেকে বাদিয়াখালী দিকে আসতে, নাকি ওইটা হচ্ছে বোনাপাড়া থেকে আসতে? বোনারপাড়া থেকে আসতে, মানে ওই সন্ধ্যাতহ ব্রিজটার আগে বোনারপাড়া থেকে ছোট একটা ব্রিজ, খুবই ছোট কিন্তু ব্রিজটা। ছোট এবং আরেকটা বড় আছে, দুটো আছে, আচ্ছা, আচ্ছা, একটা ছোট একটা বড়। জি জি, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক ইন্টারেস্টিং ফিল হচ্ছে আমার। না, ওখানে একটু যোগ করে দেই। জি, জি। তো আমরা যখন পুরো টিম নিয়ে যখন আমি কাজটা করে আসলাম, দুইবার কিন্তু আমরা বাধার সম্মুখীন হয়েছি, একটা কুকুরের কাছে, আরেকটা কিন্তু হচ্ছে যে কবরস্থানের পাশে যে বটগাছ, সেখানে পাতা নড়ার কারণে আমরা এগোতে পারিনি আর ওইদিকে, কারণ একটা পাতার উপরে জিনটা ভর করেছে। আর তারপরে যখন আমরা রেলের জায়গাগুলোতে আসলাম, যেখানে আত্মহত্যা করে মানুষ বেশি, সেই জায়গাগুলোতে যখন আসলাম, সেখানে কিন্তু আমাদের মানে তুমি যে জায়গাটাতে হাঁটছো, তুমি নিজেও ফিল করবে যে তোমার মানে শরীরটাতে কিছু একটা ছুঁয়ে যাচ্ছে। আচ্ছা, বা কিছু একটা আমাদের আরো পাশে কিছু আছে। লাইভ যখন স্ট্রিমিং অন হয়, তখন আমি এবং মারুফ কিন্তু সামনে, আচ্ছা, এবং আশিক ছিল আমাদের সাথে, ওর সাথে যে ঘটনাগুলো ঘটছে ও কিন্তু বর্ণনা দিচ্ছে, আমি কিন্তু মাঝখানে, রেলের মাঝখানে সাইডে, মনে হচ্ছে যে আমার পাশে আরো কেউ একজন আছে, এরকম একটা ফিল আসতেছিল আমার। তো আমি বরাবরই আঙ্কেলের দিকে চাপছিলাম যে ওই দিকে যাব না। তো পরে যখন আমরা গিয়ে ব্যাক করলাম, ব্যাক করার পরে এদিকে যখন আর ওই বড় ব্রিজের দিকে যখন যাবো, কবির পিছন দিয়ে চিল্লান দিয়ে বলতেছে ওই ব্রিজে যাওয়া যাবে না এখন। আচ্ছা, কারণ এই রাতে ওই ব্রিজে যাওয়াটা নিরাপদ না, কারণ আমরা কিন্তু পূর্বেই আপনার বাধার সম্মুখীন হয়েছি অনেকবার, ওই ব্রিজে আমরা যেতে পারবো না। পরে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে ফিরলাম, বাজারে আসলাম রাতের 1টা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা, হালকা পাতলা, আশিকেরই দোকান ছিল, ওর দোকানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমি কবির চলে গেছি। এই আঙ্কেল এক জায়গাতে ঘুমায়, সেটা তার মুখ থেকেই পরে তুমি শুনতে পারবে। অবশ্যই। আশিকের দোকানে ঘুমায়। আচ্ছা আচ্ছা, তো আমি আর কবির আলাদা এক জায়গায়, আমি এটা আগে রিভিল করতে চাচ্ছি না, আমি যেহেতু সেদিনই শুনেছি একটু সীমিত অংশ। আমরা ফিরবো কিন্তু, ঠিক আছে। যে সকল শ্রোতা বন্ধুরা আছেন, সামনে আরো চমৎকার কিছু চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, আসলে যেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাস্তবে যার সঙ্গে ঘটেছে আমরা তার কাছেই শুনবো, এবং সেই ব্যক্তি আমাদের এই মুহূর্তে স্টুডিওতে আছেন। তো অনেক অনেক ধন্যবাদ সাইদ ভাইকে, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের কথাবার্তাগুলো পড়বো, এবং তারপরে কিন্তু চলে যাব আমাদের
কে পাঠিয়েছেন আরিফুল ইসলাম ভাই তার ঘটনাতে। লিখেছেন আমাদেরকে সামির ইসলাম, আবু সাইদ সাহেব, রেডিও সারবারাতে নিয়মিত চাই। সাইদ ভাই এখন সারবারে নিয়মিতই আছেন। প্রোগ্রামটা তো চলছে সাইদ ভাই, শুক্রবার রাতে প্রোগ্রামটা চলছে এবং অনেক বিখ্যাত একটা অনুষ্ঠান। এবং আজকেও আমি মানে যাই প্রোগ্রামেই বলছি, আমার আপন চাচাতো ভাই, উনি আপনার বিশাল বড় ভক্ত। উনি, আমি আপনার পারমিশন ছাড়া নাম্বার দিতে চাইনি, বাট তারপরও আর কি জোর করে উনি আমাকে নিয়েছেন। তো ঠিক আছে, তো আমরা আরও কথা হবে, আরও অনেক আড্ডা হবে এবং অনেক ভৌতিক অভিজ্ঞতা শোনানো হবে আপনাদেরকে। লিখেছেন সামিউল ইসলাম ভাই যে আমি বাড়ি যাব কিভাবে, উনি এতটা ভয় পেয়েছেন। ভালো তো। লিখেছেন আসিফ মিয়া, রংপুর থেকে ছিলেন আমাদের সাথে টিটন রয়, শুনছি ঢাকা থেকে লেটে যুক্ত হলাম। খন্দকার মেহেদী হাসান মানু লিখেছেন গল্পগুলো কি আদৌ সত্য ঘটনা? আসলে মানে ওকে, যাই হোক, ওনাকে একটা বলে দেই যে শারমিন কি জানি, শামীম আহমেদ, আমরা যখন বিশেষ পর্ব করি সে পর্বের কিন্তু কোনো গল্প কিন্তু আমরা কিন্তু আসলে ওইভাবে মানে সাজানো গোছানো, বা আপনি দেখেন আমরা যে কথা বলছি আমরা কিন্তু ন্যাচারাল বলছি, কোনো গল্প কিন্তু সাজানোর মতো না। আর সাজানো গল্প হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গল্পের পার্ট টু পার্ট একটা করে আর আমাদের যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু আপনার প্রমাণও আছে, যদি আপনি চান তাহলে কিন্তু দেখতে পারেন আমার পেজে গিয়ে। অবশ্যই ভাইয়ের পেজে উনি লাইভ করে এবং সেই সময় ওনার সঙ্গে এক্সপেরিয়েন্স করার ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করছেন। যাই হোক, এরকম অনেক মন্তব্য আমরা পাই, আসলে প্রত্যেকে এভাবে। ওই যে তোমার যে ডায়লগটা, বিশ্বাস করা না করা তার ব্যক্তিগত ব্যাপার। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আপনার মাধ্যমে রেডিও সারবার সকল শ্রোতাদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। বরকত ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। লিখেছেন ঈশা জান্নাত, সালাম জানিয়েছেন ডিসি অফিসের সামনে থেকে শুনছেন আমাদেরকে। তারপর লিখেছেন আমাদেরকে উত্তরা থেকে, নাম লেখেননি, ভয় লাগছে লিখেছেন নিলয়। তারপর আমাদের সাথে সাইফুল ইসলাম ছিলেন, এইচ এম রিদওয়ান ছিলেন আমাদের সাথে, জাহিদ ছিলেন আমাদের সাথে আবারও। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন রাজিয়া সুলতানা, বৃষ্টি অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রাম, অনেক ভয় পাচ্ছি। অফিস সাগর লিখেছেন অনেকদিন পর শুনছি ভাইয়া, অনেক ভয় লাগছে। আবু জুরাইস লিসান লিখেছেন মামা কেমন আছো, অনেক ভালো আছি। লিখেছেন ফয়সাল আহমেদ, ভাইয়া ভয়ে তো কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আচ্ছা ওকে ফাইন, এতটা ভয় পেয়েছেন আপনি। বরিশাল, আচ্ছা বরিশালকে 8 উইকেটে হারিয়েছে আমাদের রংপুর রাইডার্স। থ্যাংক ইউ সো মাচ, আপনার এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারলাম। লিখেছেন হাসানুর আহমেদ নিলয়, যুক্ত হয়ে গেলাম পোড়াবাড়ি থেকে। লিখেছেন এরপর আমাদেরকে সামিউল ইসলাম আবারও। শারমিন তৃষ্ণা লিখেছেন এক তো শীতের রাত, তার মধ্যে ভূতের গল্প, আরও বেশি শীত অনুভব হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তৃষ্ণা, আপনাকে আপনার মতামতের জন্য। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন কি খবর ভাইয়া, লিখেছেন আমাদেরকে মারুফ সরকার, এই মন্তব্যটি করেছিলেন। তারপর মারুফ সরকার আবার লিখেছেন রংপুর থেকে, তৃষ্ণা ছিলেন আমাদের সাথে, শারমিন একটা তৃষ্ণা। সবার কাছ থেকে ভূতের গল্প শুনি ভাই, কিন্তু তোমার কাছ থেকে এখনও শোনা হয়নি, নেক্সট একদিন তোমার কাছে ভূতের গল্প শুনতে চাই। আসলে আমার কাছে ঘটনা খুবই কম, আর যেসব ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনাই সেগুলো আপনাদেরই পাঠানো ঘটনা। লিখেছেন সামিউল ইসলাম ভাই, ওনার কাছে একটি ঘটনা আছে, পাঠাতে চেয়েছেন। অবশ্যই আপনার সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি লিখে পাঠাবেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে bhoot.sharapala@gmail.com। আলামিন সরকার লিখেছেন প্রথম দিনের মতো যুক্ত হয়ে গেলাম। ও এসকে সাগর ছিলেন, অনেক সুন্দর হচ্ছে। তারপর ভয় পেয়েছে মনে হচ্ছে সাইদ, আচ্ছা হ্যাঁ অবশ্যই উনি ভয় পেয়েছে, ওনাকে দেখে বোঝা যাচ্ছে। লিখেছেন এবং আপনিও যদি ওনার সঙ্গে সেই জায়গাটিতে যেতেন, অবশ্যই শুধুমাত্র আপনি কেন, যে কেউ ভয় পাবে। শ্রী সাগর লিখেছেন আমাদেরকে, সঞ্জিদা আভা ছিলেন, রিদওয়ান হাসান অমিত ছিলেন, আবারও ছিলেন আমাদের সাথে সাগর আহমেদ, এখন নিয়মিত শুনি, আজকে ফার্স্ট টাইম আপনাদের প্রোগ্রাম শুনছি। থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ইসলাম ছিলেন আমাদের সাথে, সুরাইয়া খাতুন ছিলেন, সেই সঙ্গে অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা তাদের কথাবার্তাগুলোতে ফিরব, বাট তার আগে আপনাদের সকলের কাঙ্ক্ষিত একটি ভয়ঙ্কর মেলে চলে যাচ্ছি, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন বগুড়া থেকে আরিফুল ইসলাম ভাই। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম, শুনছেন রেডিও সারাবাল ৯৮.৮ FM। এই মুহূর্তে আপনার কানে বাজছে
রেডিও সরবরাহের জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান ভূতবেলা। আরিফুল ইসলাম, নিজ জেলা বগুড়া, গাবতলী উপজেলার অন্তর্গত সাগাটিয়া দক্ষিণপাড়া গ্রামে আমার বাড়ি। বর্তমানে আমি অবস্থান করছি ঢাকাতে। রাতুল ভাই সহ সকল শ্রোতাদের নতুন বছরের ভৌতিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঘটনাটি। আজকের এই স্পেশাল এপিসোডের ঘটনাটি আমার সংগ্রহ করা। নিরাপত্তাজনিত কারণে মাদ্রাসার নাম ঘটনায় উল্লেখ না করতে পারার জন্য দুঃখিত। কথা না বাড়িয়ে শুরু করছি এই ঘটনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসার একজন বড় হুজুর জনাব ইব্রাহিম সাহেবের সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল। ওনার মাদ্রাসার বিল্ডিংয়ের কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজের সুবিধেই এই বন্ধুসুলভ সম্পর্কটা তৈরি হয়েছিল। প্রতি মাসেই ইব্রাহিম হুজুরের মাদ্রাসায় আমার আসা যাওয়া হতো। আমি মাদ্রাসায় গেলেই হুজুরের সাথে কিছু সময় চা নাস্তা করে সমসাময়িক বিষয়াবলী নিয়ে গল্প করতাম। একদিন ভর দুপুরে হুজুরের মাদ্রাসায় গিয়ে দেখি হুজুরের চোখ লাল টকটকে হয়ে তিনি হুজুরখানায় বসে আছেন। আমাদের মাঝে সালাম বিনিময় শেষ হলেই হুজুরের কাছে জানতে চাইলাম এবং হুজুর অনেকক্ষণ চুপ করে রইলেন। হুজুর প্রায় 1 মিনিট বিরতি নিয়ে বলতে লাগলেন, কাল এমন এক জায়গায় গিয়েছি যেটা পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে বলাতেই আমি একটু কৌতূহলী হয়ে হুজুরকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীর বাইরে মানে? হুজুর আরো কয়েক সেকেন্ড বিরতি নিয়ে বলতে লাগলেন, তার মাদ্রাসায় ঘটে যাওয়া এই ঘটনাগুলো। হুজুরের বর্ণনাতেই কাহিনীর বিবরণ নিচে শেয়ার করলাম। গত বছর রমজান মাসের শুরুতে আমাদের মাদ্রাসায় এক শিশু বালক আসে তার বড় ভাইয়ের সাথে। যেহেতু দপ্তরখানায় অন্যান্য দায়িত্বের সাথে ছাত্র ভর্তি সংক্রান্ত দিকগুলো আমায় দেখভাল করতে হয়, তাই ওই বালক এবং তার বড় ভাই আমার দপ্তরে প্রবেশ করে। সচরাচর সব ছাত্রই দিনের বেলাতেই ভর্তি হতে আসে, কিন্তু ওই দিন আমার কামরায় রাত্রি 8টায় ওই শুভ্র সাদা লম্বা কেশ বিশিষ্ট বালক ও তার বড় ভাই প্রবেশ করে। আমি তাদের দেখেই সন্দেহ করে ফেলেছি, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা স্বতন্ত্র জিন জাতি। এর আগেও আমার মাদ্রাসায় জিন ছাত্রের সন্ধান পেয়েছিলাম। এটা আমার কাছে নতুন কিছু নয়। আর যেসব জিনের বাচ্চারা মাদ্রাসায় পড়তে আসে তারা সাধারণত খুব ধার্মিক পরিবারের হয়ে থাকে। যাই হোক, আমি ওই বালককে ভর্তি করালাম আমার মাদ্রাসায়। কেন যেন ওই বালকের সাথে আমার ছাত্র শিক্ষকের সম্পর্কের চেয়েও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই বেশি হয়ে গেল। এত মেধাবী আর অপরূপ সুন্দর তার কণ্ঠ। ধীরে ধীরে বুঝলাম আমার সন্দেহই ঠিক। বালকটির নাম ছিল মোহাম্মদ আবু সুফিয়ান। আমি তাকে আবু সুফিয়ান বলেই ডাকতাম। সচরাচর মাদ্রাসার সব বাচ্চারা একই ফ্লোরে রাতে থাকলেও আবু সুফিয়ানকে আমার সাথেই আমার কামরায় রাখতাম। একদিন রাতে আবু সুফিয়ানকে বললাম, আবু সুফিয়ান, তোমাকে কিছু কথা বলবো। আবু সুফিয়ান শান্ত নরম সুরে বলল, জি হুজুর, বলেন। আমি বললাম, আমি জানি তুমি মানুষ নও, তুমি একজন জিনের সন্তান। আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল, তারপরও তোমাকে ভর্তি করায় আর আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য কোনো বিভেদ বা বৈষম্য রাখা ঠিক না। পরকালে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে পারি এই জন্য, এবং জিজ্ঞাসিত হতে পারি এভাবে যে আল্লাহ আমার কাছে একজন জিনের সন্তান পাঠিয়েছিলেন, আমি কেন তাকে কোরআন শিক্ষা দেইনি। আল্লাহকে জবাব দেওয়ার ভয়ে আমি তোমাকে ভর্তি করাই। এবং তোমাকে যদি আমি কোরআন শিক্ষা দিতে পারি তাহলে তুমি পরবর্তীতে তোমার জিন সম্প্রদায়ের মধ্যে কোরআন আর ইসলামের আলো ছড়িয়ে দিতে পারবে। এই জন্য তোমাকে আমি ভর্তি করাতে সম্মতি দিয়েছি। আমার কথা শুনে আবু সুফিয়ান বলল, জি হুজুর, আমি আপনাকে এই কথাগুলো আরো আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কি মনে করবেন এবং এগুলো শোনার পর আমাকে পড়ানো যদি বন্ধ করে দেন এবং আমাকে যদি এখান থেকে চলে যেতে বলেন, এই ভয়ে আমি বলিনি। তারপর এই ঘটনার পর থেকে আবু সুফিয়ানের সাথে আমার সম্পর্কটা আরো গভীর হলো। একদিন রাতে আবু সুফিয়ানের কাছে তার কুহে কাফ রাজ্যের সব তথ্যাবলী শুনতে লাগলাম। কুহে কাফ বলতে বোঝায় এমন এক জায়গা যেটা রহস্যময় জগৎ বা অলৌকিক জগৎকে কুহে কাফ বলা হয়। এখানে বলে রাখা ভালো, আবু সুফিয়ানের বয়স ছিল 80 বছর। তার মানে আমার বয়স হচ্ছে 40 বছর বড় ছিল। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন,
একটি 80 বছরের বালক মাদ্রাসায় শিশু শ্রেণীতে কেন ভর্তি হতে আসলো? আবু সুফিয়ানকে তার কুহেকাফ রাজ্যের দীর্ঘ 50 বছর তার অধিবাসীতে নিজস্ব সংস্কৃতি, সভ্যতা এবং তার কৃষ্টি কালচার নিয়ে জ্ঞান দেওয়া হয়। তারা যখন কুহেকাফ রাজ্যের পরিপূর্ণ জ্ঞান লাভ করা শেষ করে, তখন উচ্চশিক্ষা বা জ্ঞান লাভ করতে কেউ কেউ পৃথিবীতে আসেন ধর্মীয় দীক্ষা নিতে। পৃথিবীর ধর্মীয় দীক্ষাগুলো তাদের জিন প্রদেশে সূক্ষ্মভাবে অন্যান্য জিনেরা তালিম দিতে পারে না, তাই বাধ্য হয়ে ইলমে দিন হাসিল করার জন্য আবু সুফিয়ানের মতো দিনদার বালক জিনরা পৃথিবীতে চলে আসেন। আবু সুফিয়ান ছিল তার ভাই বোনের ভেতরে 21তম কনিষ্ঠ সন্তান। তার বাবার বয়স ছিল প্রায় 1900 বছর। সে তার পরিবারের একমাত্র সন্তান ছিল যে কোরআনের হাফেজ ছিল। আবু সুফিয়ান কখনোই মাদ্রাসার অন্যান্য বালকদের সাথে মিশত না। সারাদিন বিভিন্ন ছবক নিত, কোরআন তেলাওয়াত করত কিংবা হাদিস পড়ত। রাতে সে ঘুমাতে আসলে দুজনে বসে নানান গল্পগুজব করতাম। আবু সুফিয়ান প্রতি বৃহস্পতিবার বাদেশায় খাওয়া দাওয়া করে তার রাজ্যে চলে যেত। শনিবার ফজরের নামাজ মাদ্রাসাতেই এসে পড়ত এবং মাদ্রাসায় আসার সময় তার বাড়ি থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসত। সে যেসব ফলগুলো নিয়ে আসতো সেগুলো দুনিয়ার কোথাও পাওয়া যেত না। তাম্বুল, এরিসা, বাবে কাশেমি, এই 3 জাতের ফলগুলোই সে নিয়ে আসতো আমার জন্য। তাম্বুল নামক যে ফলটা ছিল সেটা দেখতে একেবারে আঙ্গুরের মতো, তবে আঙুর নয়। এটি একটি বড় সড়ো আপেলের মতো রসালো সুমিষ্ট ফল, একটা খেলেই পেট ভরে যায়। এরিসা হলো কাঁটাযুক্ত লাল ডিম্বাকার ফল। ভিতরে রসালো তরল পানীয়টা এতই সুস্বাদু ছিল, ভাষায় এর স্বাদ বর্ণনা করা যাবে না। বাবে কাশেমি হলো কমলার মতো দেখতে, হুবহু স্বাদটাও কমলার মতো। আবু সুফিয়ানকে আমার এতটাই ভালো লাগতো, তারে আমি কয়েকবার আমার বাড়িতেও নিমন্ত্রণ করেছে, কিন্তু সে কোনো ক্রমেই যেতে রাজি হয়নি। একদিন রাত 12টায় তার সাথে গল্প ছলে বায়না ধরলাম তার আসল সুরতটা আমাকে দেখা দেয়। যদিও কখনোই জিনকে আসল সুরতে আমি দেখিনি, আবু সুফিয়ান আমার অনুরোধে সে তার আসল রূপ দেখানোর জন্য লাইট বন্ধ করলে মুহূর্তেই তার আসল রূপে ফিরে আসলো। লম্বায় হবে 15 ফুট, শুভ্র সাদা মুখ, চেহারায় নোরানি ঝিলিক বিচ্ছরিত হচ্ছিল, চোখ দুটি মনে হচ্ছে সোনালি মার্বেল। পুরো শরীর থেকে মনোমুগ্ধ করা আতরের ঘ্রাণ বেরোচ্ছিল। কয়েক মিনিট সে তার জিন সুরতেই আমার সাথে গল্প করেন, তারপর আবারও মানুষ রূপ ধারণ করে। আবু সুফিয়ান প্রায় সময়ে আমাকে তার কুহে কাফে যাওয়ার জন্য বলতো, কিন্তু আমার আগ্রহ একদমই ছিল না। কেমন যেন একটা ভয় করত। গত ঈদে সে আমাকে অনুরোধ করলো আমি যেন তার সাথে তার কুহে কাফে গিয়ে ঈদ করি। তার অনেক অনুরোধে আমি রাজি হই। ঈদের চাঁদ রাতে আবু সুফিয়ানের ভাই কুহে কাফ থেকে প্রচুর ফল ফলাদি এবং মিহি সেমাই এবং আজোয়া খেজুর নিয়ে আসে আমার জন্য। যেহেতু মাদ্রাসা থেকে 3 কিলোমিটার দূরে আমার বাড়ি ছিল, তাই আবু সুফিয়ানের ভাইয়ের আনা ঈদের উপহারগুলো আমি আমার বাসায় বাইকে করে আমার স্ত্রীর কাছে দিয়ে বিদায় নিই। যদিও ঈদের সব কেনাকাটা আমার আগেই করা ছিল। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় আসতেই আবু সুফিয়ানের বড় ভাই জামেলি হাসানাত ভাই আমাকে বললেন আমি যেন গোসল করে অজু করে নেই। মাদ্রাসায় গোসল করে অজু করে এসে নতুন পাঞ্জাবি পরিধান করলাম। কোহেকাফ থেকে আনা খুশবু আমার পাঞ্জাবিতে স্প্রে করে দিল আবু সুফিয়ানের ভাই। আমাকে খাটে বসতে বললে আমি নামাজের শুরুতে বসে পড়ি। তারপর কিভাবে আমি অজ্ঞান হয়ে গেলাম তা বলতে পারি না। যখন আমার চোখ খুললাম তখন আমি নিজেকে আবিষ্কার করলাম অন্য এক জগতে। দিনও নয়, রাতও নয়, দিন রাতের মধ্যবর্তী ভোরের যে দৃশ্যটা আমরা দেখি, তখন আমার চারপাশে ওই রকমই মনে হলো। খুব শুনশান, নীরব আর পরিপাটি একটা জায়গা। চারিদিকে ফল ফলাদের গাছে ভরপুর। যেদিকে তাকাই সেদিকেই শুনশান একটা নিস্তব্ধ মোহনীয় পরিবেশ বিরাজমান। ঝর্ণার নহরগুলোর দিকে তাকিয়ে থাকতেই মন চায়। কিছু জিন শিশু বাইরে খেলাধুলা করছে। শিশুগুলো দেখে মনে হলো এরা জীবন্ত নয়, যেন পুতুল। আমাকে কুহে কাফের বর্ণনা দিতে দিতে আবু সুফিয়ান তার বাসস্থানে নিয়ে যেতে লাগলো। সামনে আসতেই অনেক ফল বৃক্ষ দেখতে লাগলাম। এসব ফল গাছ আদতে দুনিয়াতে আছে কিনা আমি তা বলতে পারবো না। আবেল আজাক, কিশওয়ান, জারজাক, এই 3টি ফলের বর্ণনা আবু সুফিয়ান আমাকে দিতে লাগলো। লাজাক নামের ফলটা দেখতে হুবহু আঙুরের মতো, তবে এগুলোর সাইজ
একটি বড় আপেলের মতো, খেতেও খুব রসালো এবং সুস্বাদু। কিশুয়ান ফলটা দেখতে কমলার মতোই লাল এবং গোলাকার, সাইজে বড় পেঁপের মতো। জারজাক ফলটা নাকি এখানে বেশি উৎপন্ন হয়। এটার স্বাদ আরও সুমিষ্ট, একটা খেলেই পেট ভরে যায়। আমি তাকে বললাম, কুহে কাফের সীমানা কতটুকু? আবু সুফিয়ান বলতে লাগলো, এই কুহে কাফ 3টি প্রদেশে বিভক্ত: আবে হাসনাত, হায়ান আরজান এবং কুব্বতে মোসাদ্দাক। আবে হাসানাতে দিনদার মুসলমান জিন গোষ্ঠীরা বসবাস করে। হায়ান আজরানে থাকে পরীরা, যাকে আমরা বলে থাকি পরিস্থান। কুব্বতে মোসাদ্দেক থাকে বদ জিন এবং কাফের মুশরিক জাতিরা। তবে এখানে কেউ কারো সীমানা অতিক্রম করে না। আমাকে আবু সুফিয়ান তার খাস কামড়ে নিয়ে গেল। এটাকে ঘর বললে ভুল হবে। আমার কাছে মনে হলো খুঁটিবিহীন সাদা তুলো দিয়ে বানানো একটি পাতলা কক্ষে প্রবেশ করলাম। পুরো ঘরটাই এক ভালো লাগা সুঘ্রাণে মোমো করছিল। এমন ঘ্রাণ আমি দুনিয়াতে কখনো শুনিনি। এই সুমিষ্ট ঘ্রাণে আমার পেট ভরে গেল। ঘরটায় প্রবেশ করতেই পুরো শরীরটা শীতল হয়ে গেল। আমাকে ঘরে ঢুকতেই কয়েকজন জিন আহলান সাহলান বলে সালাম দিতে, আমি সালামের জবাব দিতেই খুশ আমদেদ, ঈদ মোবারক বলতে লাগলো। আমাকে বাঁশের মোড়াতে বসতে দিল। আমাকে বিভিন্ন ফল ফলাদি ও হালুয়া এবং মিষ্টি খেতে দিল। আমি আবু সুফিয়ানকে বললাম, এই হালুয়া এবং মিষ্টি কোথা থেকে আনা হলো? আবু সুফিয়ান বলল, ভাইজান, আপনাকে নিয়ে আসার সময় হালুয়াটা কাশ্মীর মুসলিম ধাবা থেকে নিয়ে আসেন, আর কালোজাম মিষ্টিগুলো পাকিস্তানি রাওয়ালপিন্ডি থেকে নিয়ে আসেন। আমি হালুয়াটা আর একটি কিশুয়ান ফল খেয়ে পেট ভরপুর করে ফেললাম। খাওয়া শেষ হলে আবু সুফিয়ান এবং তার জাতি ভাইরা এবং পরিবারের লোকরা আমার সাথে সালাম বিনিময় এবং মুসাফাহা করলেন। তাদের সাথে গল্প করতে করতেই ফজরের ওয়াক্ত হয়ে গেল। এত সুমধুর কণ্ঠে আজান আমি দুনিয়াতে কখনোই শুনিনি। আবু সুফিয়ান বলল, যে মুয়াজ্জিন আজান দিচ্ছে সে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্বকালীন নবীর জিন সাহাবীর বংশধর। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, জিন দিনদার মুসলিমরা আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত সুলাইমান নবীকে খুব মহব্বত করতেন। আবু সুফিয়ান আমাকে নিয়ে মসজিদে রওনা হলেন। বিশাল মাঠ, চারিদিকে জোনাকিরা ওড়াউড়ি করছে। দলে দলে মুসল্লিরা বড় বড় সাদা জুব্বা পরে মসজিদ প্রাঙ্গণে আসতে লাগলো। পুরো নামাজিরা জমায়েত হলে ফজরের নামাজ শেষ করেই ঘোষণা করা হলো ঈদের নামাজ হবে। ঈদের নামাজ শেষ করেই মোনাজাত শেষে একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে, কিন্তু কোনো জিনই আমার সাথে কোলাকুলি করতে আগ্রহী নয়। বিষয়টা আমার কাছে বিব্রতকর মনে হতেই আবু সুফিয়ান আমাকে বলতে লাগলো, হুজুর, আপনি ইনসান আর আমরা হলাম জিন। আমাদের সাথে এই জগতে কোলাকুলি করলে আপনি মারা যাবেন, তাই কেউ আপনার সাথে কোলাকুলি করেনি। আবু সুফিয়ানের সাথে আবারও তার বাসস্থানে ফিরে আসতেই দেখি থরে থরে নানান খানা সাজিয়ে রাখা হয়েছে। আবু সুফিয়ান বলল, এখানে 41 পদের খানা আছে, সবই আপনার জন্য। তবে শর্ত হলো সেই 41 পদ থেকে আপনাকে বিজোড়ভাবে খেতে হবে। যদি আপনি 41 পদ থেকে একটু একটু করে সবগুলোই খেতে পারেন, তাহলে আপনার জন্য এই কুহে কাফ রাজ্যের হাকিমের পক্ষ থেকে একটি বিশেষ হাদিয়া আছে। এই হাদিয়া পেলে আপনার দুনিয়াবি জীবন ধন্য হয়ে যাবে। যদিও সব পদ আপনি খেতে পারবেন না, তবুও 3টি, 5টি, 7টি এভাবে বিজোড়ভাবে খেতে হবে। তবে 3টির নিচে আপনি খেতে পারবেন না। আপনার কম করে হলেও 3টি আইটেমের খানা খেতে হবে। আমি আবু সুফিয়ানের কথা মোতাবেক বিসমিল্লাহ বলে এক বাটি পায়েস নিলাম। পায়েস তো নয়, যেন এক অমৃত খেলাম। এরপর লোহিত সাগর থেকে আনা হালাল সামুদ্রিক মাছের কলিজা ভুনা খেলাম। যদিও কলিজা ভুনাটার স্বাদ তেমন একটা পরিতৃপ্ত মনে হলো না। এরপর হরিণের পায়ের মাংস, আগুনে ঝলসানোর টিকা খেলাম। খাওয়া শেষ হলে আবু সুফিয়ান আমাকে তার বাবার গৃহে নিয়ে গেলেন। মুরব্বির নিথর দেহ। দেখলাম মোটা একটা রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে বসে তিনি তাসবিহ গুনছেন। আমায় দেখে ইশারা করলো সামনে সামিয়ানায় বসাতে। আমি নামাজে শুরুতে বসলে মুরব্বি জিন ওনার ভাষায় কি যেন একটা বলল। আমি ওনার ভাষা বুঝতে অক্ষম হলে আবু সুফিয়ান কানের কাছে এসে আস্তে আস্তে ফিসফিস করে বলল, আপনি এখানে কোনো অস্বস্তি বোধ করছেন না তো? আমি মাথা নেড়ে না বলাতেই আবু সুফিয়ানের বাবা আমাকে সোনালী কলস থেকে একটি তাসবিহ বের করে দিলেন। এই তাসবিটা পরিস্থানের গোমেদ পাথরের। এই তাসবিটা আদবের সহিত হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে ভরে নিলাম। মুরব্বি জিন আমার মাথায় হাত বুলিয়ে ইশারা করলো আমি যেন এখন তার গৃহ পরিত্যাগ করি।
আমি আবু সুফিয়ানের বাবার গৃহ ত্যাগ করলাম। আবু সুফিয়ান তার নিজস্ব কামরার দিকে আমাকে নিয়ে যেতে লাগলো। তারপর কি হলো, আচ্ছা ঘটনাটি এখানেই শেষ। তারপর আরিফুল ভাই লিখেছেন, তারপর কি হলো জানতে হলে অবশ্যই ভূতবেলার সাথেই থাকতে হবে। যদি শ্রোতা বন্ধুরা শুনতে আগ্রহী হন এবং তাদের সাড়া পায় তাহলে ঘটনার বাকি অংশ পাঠিয়ে দেবেন বলে উনি জানিয়েছেন। আজকের এই স্পেশাল এপিসোড থেকে বিদায় নিচ্ছে আরিফুল ইসলাম, সাগাটিয়া দক্ষিণপাড়া গাবতলী থেকে। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। থ্যাংক ইউ সো মাচ আরিফুল ইসলাম ভাই, অসাধারণ একটি ঘটনা পাঠিয়েছেন এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ঘটনা। যতগুলো ভূতবেলায় ঘটনা পেয়েছি, এটি আমার পড়া সবচেয়ে আনকমন একটি ঘটনা জিনদের দেশ সম্পর্কে, এবং এটি আমার প্রথম কিছু বিষয় বা আর্টিকেল পড়া এবং আপনার পাঠানো ঘটনা জানতে পেরে ভালো লাগলো। এবং যারা এই সময় আমাদেরকে শুনছেন এবং দেখছেন, তারা আমাদেরকে জানাতে পারেন আপনার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি এবং আজকের আয়োজন কেমন লাগছে। সাইদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এবং মারুফ ভাইয়ের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতার কিছু ঘটনা আমরা শুনছিলাম। আসলে যদি আপনারা বলেন ভালো লেগেছে, তবে আমারও সেসব কমেন্ট দেখে ভালো লাগে এবং তখন মনে হয় যে আসলে প্রোগ্রামটি করে আমি নিজেকে ধন্য মনে করছি বা সার্থক ফিল হচ্ছে। আপনারা জানাতে পারেন আমাকে, ঝটপট লিখতেই থাকুন। আমরা আবারও সাইদ ভাইদের কাছে ফিরবো। সাইদ ভাই এবং মারুফ ভাই আছেন এবং কবির ভাই আছেন। খুবই ইন্টারেস্টিং একটি পার্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে লিখতে থাকুন। কাউসার আহমেদ লিখেছেন, পুরোটা লাগবে ভাই, অবশ্যই আপনারা যদি ইচ্ছে পোষণ করেন। আরিফুল ভাই বলেছেন আপনাদের সারা যদি পান তাহলে পরবর্তী অংশটি খুব শীঘ্রই আমাদেরকে লিখে পাঠাবেন। শারমিন তৃষ্ণা লিখেছেন, ইমেলটা অর্ধেকই শেষ, ইউনিক ঘটনা, ভালো লাগছিল, পুরোটা জন্য আবারও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। অবশ্যই লিখেছেন আমাদেরকে সব কিছু ঠিকঠাক আছে, সুন্দর হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন। তারপর লিখেছেন আমাদেরকে নওমিনুর রহমান নিশি ইসলাম। তারপর লিখেছেন এনামুল। তারপর লিখেছেন আলমগীর হোসেন, ছিলেন আমাদের সাথে শাহাদাত লিটন, অসংখ্য ধন্যবাদ। তারপর ছিলেন আমাদের সাথে কামাল হোসেন, পশ্চিম বাটিকামারি থেকে দেখছেন আমাদেরকে। নয়ন সরকার লিখেছেন অসাধারণ হচ্ছে। মনিরুল ইসলাম লিখেছেন ঘটনা শুনে অনেক ভালো লাগলো। মাহাদি জামান রিপন ছিলেন আমাদের সাথে। আবু সাইদ ভাইয়ের পেজটিকে ট্যাগ করা হয়েছে এখানে। লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, সেই সাথে আরিফুল ভাইয়ের ঘটনাটি অসাধারণ ছিল। আয়ুব প্রধান আয়ুব লিখেছেন, আবারও যুক্ত হলাম মনোহরপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি আজকে আপনাদের কথাবার্তাগুলো খুব বেশি পড়তে চাচ্ছি না, শুধুমাত্র নামগুলো পড়ে ফেলতে চাই, কারণ আমাদের স্টুডিওতে যে সকল মানুষ আছেন আজকে স্পেশাল অতিথি, আমি তাদেরকে সবসময় পাই না স্পেশাল এপিসোড ছাড়া। এই জন্য আসলে তাদেরকে দিয়েই পুরোটা আয়োজন চালিয়ে যেতে চাই। তো আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabel@gmail.com। এবং যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন 01713484465 এই নাম্বারটি আবারও বলছি। যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা এই নাম্বারটি নোট করতে পারেন 01713484465। আপনারা চাইলে এখনও ফোন করতে পারেন। লিখেছেন আমাদেরকে সাবিকুন্নাহ রানিকা, আমি প্রতি উইকে শুনি, খুব ভয় লাগে। তারপর আরও অনেকেই এই ধরনের কথাই লিখেছেন। সুরাইয়া খাতুন লিখেছেন, সাইদ ভাইকে অনেকদিন পর পেলাম, ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না, লিখেছেন খন্দকার মেহেদি হাসান মানো। সাদিকুল ইসলাম লিখেছেন, আবারও যুক্ত হয়ে গেলাম মুক্তার পাড়া থেকে ঘাগোয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। গল্পটা অনেক সুন্দর হয়েছে, বাদিয়াখালী থেকে দেখছেন মরিয়ম প্রীতি মৌ। আরিফুল ইসলাম ভাই, আবারও বলছি সারা পেলে। আচ্ছা, আরিফুল ভাই আমাদের ইমোশন নিয়ে খেলছেন। আমার বিশ্বাস নেক্সট এপিসোডে আরিফুল ভাইয়ের ঘটনাটি আমরা বাকি অংশটি পাচ্ছি। তো আমি আর কথা বলতে চাই না। অনেকেই চেয়েছেন, আমি আরিফুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব আগামী এপিসোডের মধ্যেই যেন আমরা ঘটনার বাকি অংশটি পেয়ে যাই। হিরণ প্রামেক লিখেছেন, খুব ভয় পাচ্ছি তবে সুন্দর। আলিফ সরকার লিখেছেন, ভাইয়া ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ। আশা রাখছি এখন থেকে প্রতি সপ্তাহে আপনারা থাকবেন। তো এ পর্যায়ে আর কথা বাড়াতে চাই না, অনেক কথা হয়ে গেল। আমি চলে যেতে চাই সাইদ ভাইয়ের কাছে। রাতুল, ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য। অনেক কমেন্ট আসছে অনেক দর্শকের,
অনেকের অনেক মতামত, অনেকে ভয় পাচ্ছে, কেউ পেয়েও পাচ্ছে না, আবার তবে- অনেকেই পাচ্ছেই না, জি। আবার অনেকের বিশ্বাসও হচ্ছে না, আবার অনেকে বিশ্বাস করছে না। এই বিশ্বাস আসলে- করা বা না করা সেটা তার ব্যাপার, জি। কিন্তু এইটুকু বলতে চাই হুম, যে ভৌতিক যে ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে, ছোটবেলা থেকে হুম। আমরা পড়ে এসেছি ভূত বলে পৃথিবীতে কিছু নেই, হুম, ভূত বলে আদৌ কিছু নেই। আহ, কিন্তু যে ভৌতিক ঘটনাগুলো ঘটে সেগুলো জিন আর মানুষের মধ্যেই ঘটে। মধ্যেই ঘটে। জি। ঠিক আছে। হুম। আর যদি তুমি হিন্দু শাস্ত্রে যাও, হুম। কালী বলে, আবার আরো অনেক, আমি শুনেছি অপশন থাকে। ব্রহ্মদৈত্য বা হ্যাঁ, এরকম যদি তুমি কিছু। সেই শাস্ত্র হুম। অনুপাতে যাও তাহলে এরকম কিছু ঘটে। জি। তো আমি ঘটনার যেখান থেকে বাদ দিয়েছিলাম সেখানের হুম। পরের অংশ, মানে আমরা যে এই যে ভূত কেস স্টোরি করার জন্য যে আমরা ঘটনাস্থলে পৌঁছালাম, হুম, হুম, লাইভ সম্প্রচার দিচ্ছিলাম, জি। ঘটনাস্থলে পৌঁছানোর পরে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো তো একটু আগেই হুম, আমরা বলেছি, হুম, আরো ঘটনা আছে ওদের। জি। তো সেখান থেকে ফেরার পর আমরা রাতের বেলা একটায় বাজারের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি তো একটু ভয় পেয়ে আছি, হুম। কারণ আশেপাশে একটু যদি শব্দ হচ্ছে আমি টোটালি ভয় পাচ্ছি। হুম। তো সেদিনও মানে একটু ভয়ে আমি এবং কবির কিন্তু আমরা চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। মারুফ তার মতো তার জায়গায় গিয়ে ঘুমালো, আচ্ছা। এবং যে আশিক আমাদেরকে ঘটনার বর্ণনা দিয়েছিল যে হুম, পুকুর থেকে উঠে আসছে নারী গোসল করে, তার আঁচল যেন শেষই হচ্ছে না, জি। সেই নারী আবার গিয়ে জঙ্গলের মধ্যে গাছের সাথে উধাও হয়ে গেল। হয়ে গেল। তো সেই আশিক, তো এই হুম। দুজনের ঘটনা, এবং সেই সাথে যিনি ড্রাইভার ছিলেন আমাদের। হুম, হুম, তো এই হ্যাঁ। মানে হ্যাঁ আমি ওকে, একটু বলি, ড্রাইভার বলাতে আসলে কবির ভাই ওপাশ থেকে একটু হাসার হাসছেন কারণ এবং- আছে। ওকে। কারণ কবির মানে আমরা যখন যাই, যাত্রা যখন শুরু করি মানে আচ্ছা। ভৌতিক ওই ঘটনার জায়গাগুলোতে যখন আমরা হুম, পৌঁছাবো, তখন কবির তার নিজের গা এবং আমার গা দুইটাই কিন্তু একটু ফু দিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা। তো আমরা যখন ঘটনা শেষ করি, হুম, হুম, হুম। যে জায়গাগুলো ঘটনার কথা বললাম তোমাকে, যে হুম, রেল লাইনে কাটা পড়ে যে জায়গাটা বেশি, এবং কাটা পড়ার পরে গলা অর্থাৎ গর্দেনা যে জায়গাটা কামড়ে ধরেছিল কাঠে, যে কাঠে রেল লাইনের উপরেই, তাতেই কামড়ে তো ঢুকেছিলেন। সে জায়গাতেও আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলেন আপনি, আমরা ঘটনার প্রথম তো সেখান থেকে চলে আসার পরে হুম। আমরা যার যার মতো যার যার কাছে গিয়ে ঘুমালাম। হুম, হুম। আমি আর সেদিন একা থাকতে পারিনি, কবিরকে সাথে নিয়ে রাখছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওই দিন রাতে হুম। আমি আর একা ঘুমানোর সাহস পাই নাই, হুম, কারণ আবার আমি যেমন যে রুমটাতে ঘুমাবো সেটাও আবার একটা ভৌতিক জায়গা টাইপের। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হুম, তো সেজন্য আর কি ওকে সাথে নিয়ে যাওয়া ঘুমানো। হুম, হুম, হুম। মাঝরাতে 2টা বা 3টার দিকে হুম, মারুফ আঙ্কেল ফোন দিল, ওকে। যিনি আমার পাশে বসে আছেন, জি, উনি জি। ফোন দিল, হুম, হুম। দিয়ে বলছে আমি তো থাকতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। তো আমি বললাম যে কি ব্যাপার থাকতে পারতেছে না, মানে মানে আমি কিন্তু হাসছি, হুম, হুম। কিন্তু যে থাকতে পারছে না সে কিন্তু জানে তার ঘটনার ওই সময় কি হচ্ছে। আসলে এই যে এইরকম অনেকেই কমেন্ট করে, কারণ আজকে আমরা সেম কিছু হুম। ভৌতিক জায়গা থেকে ঘুরে আসলাম, হুম, আজকেই আবার তিনি ঘুমাতে যাচ্ছেন, তিনি ঘুমাতে যাওয়ার পরে যা কান্নার হুম। আওয়াজটা তার কাছ থেকে এই অভিজ্ঞতাটা শোনা যাবে, তিনি কি ধরনের ওই ঘটনা থেকে আসার পর ঘুমানোর পরে কি ধরনের ঘটনা হুম, সম্মুখীন হচ্ছেন। তার কিছুক্ষণ পরে আমার আরেক সহকর্মী তিনি ফোন দিয়ে বলতেছে যে এই ঘটনা আশিক ভাই। আশিক ফোন দেয়নি, আচ্ছা, আচ্ছা। আশিকের সাথে ঘটছে ঘটনা। আচ্ছা, আচ্ছা। জি, জি। সে আবার আমার নাম্বার না পেয়ে আমার টিমের আরেকজনকে ফোন দিয়েছে, হুম। তিনি আবার ফোন দিয়ে বলতেছে হুম। যে চেহারাটার তো অবস্থা খুব খারাপ। হুম, তা আমি একটু চমকে উঠলাম যে কেন অবস্থা খারাপ হবে কেন? হুম। তো বলতেছে ও যে দোকান ঘরে ঘুমাইছে আর চালের উপরে তো আচ্ছা, আচ্ছা। সেই অত্যাচার করতেছে, মানে শব্দ প্রচন্ড লেভেলের শব্দ হচ্ছে, হুম, হুম। অর্থাৎ ওর চালের উপরে কিন্তু বিশাল একটা বট গাছ আছে। আচ্ছা, আচ্ছা। তো ও কারণ ওই জায়গাগুলোতে গিয়েই কিন্তু ওর ঘটনা বর্ণনা দিয়েছে আমাদেরকে, একদম যে পুকুরে যে জায়গাতে উঠে আসছে না হুম, ঠিক সেই জায়গাতে গিয়ে কিন্তু আমরা বর্ণনাগুলো দিয়েছিলাম, এবং রাতেও আমাদের সাথে ছিল। হুম। তা আমরা দুইজনের সমস্যা হলো, আমরা যে জায়গায় আছি সেই জায়গায় তো সমস্যা হওয়ার কথা, হুম, কিন্তু কবির এবং আমি যেখানে আছি সেখানে কোনো সমস্যা হয় নাই। জি। আবার আরেক সহকর্মী যেখানে তার বাড়িতে হুম, হুম। তার বউ বাচ্চা সহ তিনি ঘুমাচ্ছেন, সেখানেও সমস্যা হয় নাই। এই আঙ্কেল ঘুমিয়েছেন একটা অফিসের হুম। মধ্যে, আর ও ঘুমিয়েছে একটা অফিস আচ্ছা। বলতে আমাদের স্টুডিওতে, হুম, হুম, হুম। আমাদের স্টুডিওতে আমরা যে আচ্ছা। স্টুডিও থেকে লাইভ জি, জি, জি। অনুষ্ঠান হুম। করি বা প্রোগ্রাম করি বা আমাদের হুম। যে গানগুলো যায় জি। সেই স্টুডিওতে উনি হ্যাঁ। ঘুমাইছেন। তো এই দুইজনের সাথে সমস্যাটা ঘটে গেল। আচ্ছা। তার কাছে কেউ একজন কান্না করছে প্রচন্ড লেভেলের, হুম, হুম, হুম। আর ওর তো হচ্ছে তোমার এসি রুম, হুম। বাইরে থেকে শব্দ যাওয়ার খুব একটা কথা না, জি, সাউন্ড প্রুফ রুম। সাউন্ড প্রুফ। হুম, হুম। গ্লাস লাগাই দিলে কিন্তু তুমি বাইরে কি হচ্ছে ভেতর থেকে হুম। শুনতে পারবে না, কিন্তু কান্নার আওয়াজটা কিন্তু ঠিক ভেতরেই হচ্ছে। আচ্ছা, ওনাকে- আচ্ছা। ওরা উনি বলতে ওকে, আমরা ভাইয়ের কাছে হ্যাঁ। শুনবো। আর আশিকের যে ঘরের যে দোকানে যে চালটা সেখানে হুম। প্রচন্ড লেভেলের শব্দ হচ্ছিল, মনে হচ্ছে আচ্ছা, কেউ একজন কিছু একটা তুলছে এবং আঁচড়াচ্ছে চালের হুম। উপরে। তো ছেলেরা তো প্রচন্ড লেভেলে ভয় পেয়ে গেল। হুম,
সে এখন চিন্তা করলো যে আজকে আমি এই ঘটনাগুলো কেন বলতে গেলাম। প্রচন্ড ভয় পেয়ে যে নাইট গার্ডগুলো থাকে বাজারে তাদেরকে ডেকে আনা হলো চিল্লাচিল্লি করে, তাদেরকে এনে ঘটনাটা বলা হলো, আবার আমার সহকর্মীকে ফোন দেওয়া হলো। তো সেদিন যা হবার তো হলোই, আল্লাহর রাস্তায় রাতটা কোনোভাবে গেল, আমিও আর ঘুমালাম না, কবিরও ঘুমালো না। এত কিছুর পরে আসলে কারণ ওই জায়গা থেকে এসেই আমাদের দুইজন সহকর্মীর এই অবস্থা, তো ওই জন্য আমরা তখন সেই ভয়টা আরো নিজের ভিতরে কাজ করলো। কারণ একই তো ওনাদের টেনশন যে ওনাদের সঙ্গে কি হয় না আবার তার পরবর্তী ধাপ হিসেবে আমাদের উপরেও কিছু হয় কিনা এটা একটা কারণ। যেহেতু আমরা ওই জায়গাতেই গিয়েছি, ঘটনাস্থলে গিয়েছি, ঘটনাস্থলে গিয়েই কিন্তু আমরা লাইভ করেছি, সেখানেও কিন্তু আমরা ভয় খেয়েছি। ঠিক আছে, তো কবির বলতে পারবে ওর গায়ের সাথে কি ধাক্কা খেয়ে চলে গেছে, সেটাও বলতে পারবে। তো পরের দিন আমরা যখন সকালে উঠে আসলাম, ছেলেটার তো অবস্থা একেবারেই কাহিল, কিন্তু তার চেয়ে বেশি কাহিল হয়েছে যিনি আমাদের ড্রাইভার ছিলেন। আচ্ছা আচ্ছা, ও একদমই বিছানায় পড়ে গেছে, জ্বর এবং অবস্থা খুবই খারাপ, তার চোখ মুখ একদম কালো হয়ে গেছে প্রচুর, এবং মনে হচ্ছে না যে ওর আর শরীরে এমন কোনো শক্তি আছে সে হাঁটবে। আচ্ছা আচ্ছা, ড্রাইভার ছিল, উনি কিন্তু আমাদের সাথেই ছিল, গাড়ি রেখে আমাদের সাথেই ছিল। আচ্ছা, তো আমরা যখন ভৌতিক ঘটনার জায়গা থেকে এসে যখন আমরা এই লাইভটা করতে গেছি, করে আসার পরে আমাদের এই ঘটনা দুইজন সহকর্মীর সাথে এই ঘটনা ঘটে গেল। আর ড্রাইভার তো অলরেডি তিনি তো 7-8 দিন জ্বরে ভুগেছেন, ওনাকে আর আমরা কোনোভাবেই পাইনি, যার কারণে আমাদের লাইভটা আমরা প্রথম পর্বেই কিন্তু মানে আমাদের 2টা এপিসোড গেছে, ঘটনা শুনেছি আমরা স্টুডিওতে, ঘটনা শুনেছি, আর পরের এপিসোডে আমরা সেটা করি যে ঘটনাগুলো ঘটলো সেই জায়গাগুলোতে যাওয়ার ট্রাই করি। তো প্রথম যখন আমরা একটা জায়গা 2-3টা জায়গায় গেলাম, সেদিন আমাদের বিশাল একটা ধাক্কা খেয়ে গেলাম আমরা। আমাদের যাত্রাটা কিন্তু এখন স্থগিত আছে, কারণ ড্রাইভার এখনো স্বাভাবিকভাবে সুস্থ হতে পারে না। এত কিছুর পরেও এর আগে যে জায়গাগুলোতে গিয়েছেন তখন তো কোনো এতটা প্রবলেম হয়নি। ওটাই প্রথম পর্ব। জি জি জি, প্রথম পর্ব করে এসেই প্রথম পর্বে আমরা 3টা জায়গায় গিয়েছি। আচ্ছা আচ্ছা, 2 জায়গায় বাধা খাইছি। ভিডিওগুলো তো একবারে আপলোড করা হয়নি না, ভিডিওগুলো খন্ড খন্ড, আমি ভেবেছি যে প্রত্যেকটা আলাদা আলাদা হবে, ভিডিওগুলো পরে খন্ড খন্ড আপলোড করেছি, কিন্তু প্রথম 2টা জায়গায় বাধা খেয়ে তো আমরা রেল লাইনে আসলাম। তো সেখান থেকে ফিরে যাওয়ার পরেই কিন্তু আমাদের প্রথম পর্বের মানে ফিল্ড পর্ব যেটা আমরা বলি, কেস স্টোরি একদম জায়গা ভৌতিক জায়গাগুলোতে গিয়ে সেটা প্রথমবার করে আমরা বিশাল একটা ধাক্কা খাওয়ার পর আমাদের কিন্তু ওই পর্বগুলো আমরা স্থগিত করেছি। আমরা আর এই মুহূর্তে বাইরে যাচ্ছি না ভৌতিক জায়গাগুলোতে, কারণ আমরা বুঝে গেছি যে এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে আরো বড় জাননেওয়ালা ব্যক্তিকে সাথে রাখতে হবে, তা না হলে কোনোভাবেই আমাদের সম্ভব নয়। আমরা আমি কথা সংক্ষিপ্ত, যেহেতু সময় কম, আমরা তার কাছ থেকে শুনি এবং কবিরের কাছ থেকে আমরা শেষ ঘটনা শুনি। আমাদের যাওয়ার কথা ছিল আরো একটা জায়গায়, আমরা পরে কোনো একটা এপিসোডে যাবো, কিন্তু সেখানে যেতে গেলে আমাদেরকে আরো বড় জাননেওয়ালা ব্যক্তিকে সাথে নিতে হবে। আমরা আমাদের 5 জনের শক্তি নেই সে জায়গাতে গিয়ে পৌঁছাবো। আচ্ছা আচ্ছা, মানে শক্তি বলবো না, সাহস বলবো। শক্তিটাই নেই, মানুষের সাহস থেকে তো তোমার শক্তির উৎপন্ন হবে। তুমি যদি সাহস দেবে যায় তোমার তো শক্তি আসবে না শরীরে। জি জি জি, কারণ ভয় পাওয়ার পর তুমি দৌড়ানোর শক্তি হারিয়ে ফেলবে, তাই না? দৌড়াতে সাহস লাগে, দৌড়াতে গেলে শক্তি লাগে। রাইট। তো অনেক ধন্যবাদ সাইদ ভাই। তবে এবারে আমরা কবির ভাইয়ের কাছে যাবো নাকি মারুফ ভাইয়ের কাছে? আপনি না, এই ঘটনাটা সেদিন কি ঘটলো, ঘটনা করে আসার পর আপনি যখন স্টুডিওতে অবস্থান করছিলেন, সেই সময়ের ঘটনাটুকু আমরা শুনতে চাই। সেই সময় যখন আমি মানে আমরা লাইভ করে চলে আসি, আসার পথে তো সবাই তো আমরা চলে গেছি যার যার স্থানে সেই তে প্রথম স্টপে কিন্তু আমরা কিন্তু একটা বড় ধরনের জায়গায় যেতে চাচ্ছিলাম, যেটা আমার আঙ্কেল বলল। প্রথমে কিন্তু ওই জায়গাতে আমরা বাধা খাইছি, খাওয়ার পরে কিন্তু আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, আমরা কিন্তু প্রথম স্টেপেই বাধা খাইছি, কারণ জায়গাগুলো অনেকটা সেন্সিটিভ ছিল অতটা। কবির আমাদেরকে বললো যে না, আমরা ওখানে আজকে যাব না। যাই হোক, আমরা যখন এগুলো করলাম, লাইভ করার পরে যখন আমি এসে ওখানে, যখন আমি রাত্রেবেলায় নিদ্রায় যাব, ওই সময় হঠাৎ করে রাত্রি 3টার দিকে, ঠিক 3টার দিকে দেখি বাইরে একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ, যেরকম একটা ছোট বাচ্চা যেরকম ভাবে কান্না করে, ঠিক সেই রকম। তে আমি তো শুধু ভাবতেছি যে আমার এখানে তো আওয়াজটা ঢোকার কথা না, তারপর কেন ঢুকতেছে আওয়াজটা? যেহেতু আপনি স্টুডিওর মধ্যে ছিলেন। আমি স্টুডিওর মধ্যে, আমরা জানি প্রত্যেকটা স্টুডিও সাউন্ড প্রুফ হয়, হ্যাঁ, কম বেশি হতে পারে কিন্তু সাউন্ড প্রুফ। হ্যাঁ, তো সেদিক থেকে বাইরে থেকে শব্দ আসার কোনো অপশন নেই। জি। তারপর আমি যখন দেখি না কিছুতেই থামছে না, আমি তো ফোন টিপতেছি,
ব্যবহার করতেছি ফোনটা। তো ওই টাইমে দেখি কান্নার আওয়াজটা বারবার আসতেছে। তা আমি ভাবলাম হয়তো বা এটা আমার মনের ভুল না, তারপরও দেখি যে না, আবার ওইটাই। তার আধা ঘন্টা পর আমার আরেকজন সহকর্মী ছিল, ওই যে আঙ্কেল বললো আশিক, জি ও আমারে ফোন দিল যে ভাই আমি তো এখানে থাকতে পারতেছি না। তাই আমি বললাম ভাই আমার সঙ্গে তো একই কেস, কাহিনীটা তো আমার সঙ্গে ঘটতেছে, আমার সঙ্গে তো কান্না মানে আমার সঙ্গে এসে কাঁদতেছে। যে জি তুমি যদি খেয়াল করো, ঘটনা কিন্তু বর্ণনা দিয়েছে দুইজনই আমাকে। আমি প্রেজেন্টার, লাইভে আছি, আশেপাশে ক্যামেরা আছে। ঘটনাস্থলে গিয়ে ঘটনা বর্ণনা দিয়েছে যে দুইজন, ঘটনা বিস্তারিত বলছে, জি, এখানে জি। এই ঘটনা ঘটছে, এখানে এই ঘটনা ঘটছে। ওদের সাথে আবার রাতে শুরু হয়ে গেছে জিনের অত্যাচার। জি 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 আচ্ছা, মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে আপনি উপস্থাপনা করেছেন, আমার কিছু হয় না। আপনি হোস্ট করেছেন, এবং যারা যারা বলে দিয়েছে যে এই জায়গায় এটা হ্যাঁ। হয়েছে, ওই জায়গায় ওটা হয়েছে, হ্যাঁ। তাদের সঙ্গে তাদের সাথেই ঘটেছে এই ঘটনা। আচ্ছা 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 সেটা ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা তো জ্বরে তো উঠতেই পারেনি, আচ্ছা একদম সিরিয়াস। ও যে গাড়িটা যে ঘুরাবে, মানে আমরা যে কলার পাতাটার কথা বলছে আগে, ওই কলার পাতাটা তো যখন নড়ে, আমাদের তো সহকর্মী টিম একজন পেছন থেকে এসে বলতেছে, আমরা তো দুজন সামনে, যখন বলতেছে যে দেখেন সামনের দিকে তাকে দেখেন একটা কলার পাতা নড়তেছে, ওই টাইমে আমরা তো পুরোটাই অবাক। আঙ্কেল তো তখন আমার জ্বরে ধরছে। ওই ঘটনার কিন্তু কিছু অংশ কিন্তু কবির বলতে পারবে, কারণ কবির নিজেই উপলব্ধ করতে পেরেছে, তার সাথে কিছু একজন সামনে দিয়ে চলে গেছে এবং ওনার পাশ দিয়ে চলে গেছে, পাশ দিয়ে চলে গেছে। শুরুতে এবং বলেছেন। সেই ড্রাইভার কিন্তু বুঝতে পেরেছে, কারণ ড্রাইভারটা ওইটাতে ভয় খেয়ে গেছে, আচ্ছা আচ্ছা এবং ওই ভয়েই কিন্তু ড্রাইভার 7 দিন জ্বরে পড়েছে। তারপরে আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, এটা আমার নানির ঘটনা। ওকে আমি নানির বাড়িতে থাকতাম, ছোট থেকে নানির বাড়িতে বড় হয়েছি। তো হওয়ার ওই সময় আমার নানি আর কি, আমার নানিকে জিন সবসময় আসর করতো। আচ্ছা আচ্ছা আমরা যে ঘরে থাকতাম সেই ঘরে প্রতিদিন মানে ঢেল, মানে আমরা যেটা অনেক সময় পাথর মারে, অনেক সময় মাটি, এরকম টিনের চালের উপরে প্রতিনিয়তই চলতো। তা আমার নানির বাড়ির সামনে এক রাস্তা, মেন রাস্তা, তো ওই রাস্তার ওখানে একটা তাল গাছ আছে অনেক বড়, আবার ওখান থেকেও তাল নিয়ে যাও, আবার নিক্ষেপ করে ওখানে চালের উপরে। যখন নিক্ষেপ করে তখন ওই আমার নানির উপরে ভর করে। যখন আচ্ছা, এই গাছ এবং বাসার দূরত্ব কতটুকু ছিল? ডিসকাস্ট হবে 100 ফিট। 100 ফিট, আচ্ছা আচ্ছা। মানে কোনো গাছ থেকে, তাল গাছ বা নারকেল গাছ থেকে যদি নারকেল পড়ে, সর্বোচ্চ 10 ফিট জায়গা দূরে যায় না, তাল বেশি পড়লে দূরে যায় না। নারকেল পড়লে আর এবং নিচেই সেটা পড়ে। ওয়েটের কারণে সরাসরি নিচে পড়ে। জি জি জি। কিন্তু আমার মানে ওই সর্বোচ্চ যদি গড়িয়েও যদি যায়, তখন সেক্ষেত্রে- আশেপাশে কিন্তু বাড়ি ছিল না, এখনো অবশ্য বাড়ি হয়েছে, কিন্তু আমি ওই দিক দিয়েও যাবার সময় অনেকটা সময় ভয় করতাম। আচ্ছা আচ্ছা যখন আমার নানিকে যখন বাড়ির উপরে যখন ঢেল ফেলাইতো, আবার তাল ফেলাইতো, আমরা সব ভাবতাম তালের গাছ তো হলো রাস্তায়, আর দূরত্বটা কিন্তু 100 ফিটের উপরে। তখন একটা আমরা শুধু ভয়ে কিন্তু কাঁপতাম সে সময়। তখন আমার বয়স ছিল 14-15, আমরা ভয়ে কাঁপতাম। তো তার ভিতরে দেখি যে আমার নানা চিল্লাচিল্লি করতেছে। আমি ভাবলাম চিল্লাচিল্লি করতেছে কে, অবশ্যই ওখানে তাহলে ভর করছে। যখন আমাদের এখানে ঢেলাতো তখন ওখানে যা ভর করতো। আচ্ছা, তো একটা সময় দেখি যে ঘরের ভেতরে যা দেখি আমার নানিরে ওই যে টিনের চাল, ওই টিনের চালের ধন্না বলি না আমরা, যে বাঁশ লাগান থাকে, তো ওই চালের ধন্নাটা ধরে নিয়ে যাচ্ছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে। চাল সহ? চাল সহ না, আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে যে বাঁশটা আছে, ওই বাঁশ আমরা ওই যে টুইয়াটা বলি না, টিনের চালের যে টুইয়া, ওই টুইয়ার ওখান দিয়ে নিয়ে যাচ্ছে। মানে ওই একটা নির্দিষ্ট ফাঁকা একটা জায়গা, ফাঁকা জায়গা থাকে না, কিন্তু তারপর ওরা কেমনে জানি ওই দিক দিয়ে পার করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা ওই মুহূর্তটায় খুবই ছোট, হ্যাঁ ছোট, আমরা ওই মুহূর্তটায় আমি, আমার মামা, আমার বড় ভাই, আচ্ছা, ওই মুহূর্তটায় আমার নানা সহকারে, এটা আমার নিজ চোখে দেখা। আচ্ছা আচ্ছা, তখন ওই মুহূর্তটা আমি তো ভয় দেখতেছি, একটা জলজন্ত মানুষকে যখন উঠিয়ে নিয়ে যাচ্ছে চোখের সামনে দেখা, তখন আমার নানা পা ধরছে এরকম করে, আমি যা ধরছি, আমার মামা যা ধরছি, ও শুধু একটা কথা বলছে, ওর নাম ছিল নুরু বাবু। ওকে, ওই জিনটা দুষ্ট জিন। ওকে, তে এখনো স্পষ্ট আমার মনে আছে সবকিছু। তখন আমার মামা অনেক ট্রাই করার পর আমি, আমার নানা সহকারে মানে টেনে নামানো হয়েছে। ওকে, নামানোর পর
জাননেওয়ালা কিছু লোক থাকে না অনেক সময়, গায়ে ঝাড় ফুঁক দেওয়ার পর ও ওখান থেকে চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পর তখন কিন্তু অনেকটা কিন্তু ওয়েট হয়ে যায়, ভারী হয়ে যায়। যখন ছেড়ে যাচ্ছে তখন কিন্তু প্রায় 3-4 জন ধরে আটকার লাগে। রাইট। তারপর এই ঘটনাগুলো ঘটতে ঘটতে আরেকদিন দেখি যে আমার নানিরে নিয়ে যা রাখছে একটা গাছের ডাল, যেরকম আমরা বলি বাঁশের যে ঝাড়ের যে কঞ্চাগুলা থাকে, তো ওগুলার নিচে নিয়ে যা রাখছে। আচ্ছা, আমরা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। দেখি ওখানে নিয়ে যা রাখছে। ওর কথা, ওরে আমি বিয়ে করব, ওই জিনটার কথা আমি ওরে বিয়ে করব। তো একদিন হঠাৎ করে দেখি যে আমাদের পার্শ্ববর্তী ওখানে দোকান আছে, রেলগেট বলে, তো রেলগেটের দোকান আছে। ওই দোকান থেকে এক দোকান থেকে সুপারি নিছে, আচ্ছা, আরেক দোকান থেকে পান নিছে, আরেক দোকান থেকে তেল, সাবান, মানে ওর যাবতীয় জিনিস যেগুলো ওর ইউজ করতে লাগবে ও সবটাই দিয়ে যেত। আচ্ছা আচ্ছা, আমাদের সামনে ফেলায় দিয়ে যেত, কিন্তু দোকানদাররা জানতো না কোন দোকান থেকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, মানে দোকানদার যে কাছ থেকে যে নিয়ে আসা হতো, এটা কি মূল্য পরিশোধ করে? এর আগে বলছি না জিনে খাবার দিত। হ্যাঁ, এটা আমার মনে আছে। আপনার এরা খাবার কোত্থেকে এনেছে দোকানদার বলতে পারতো না। আচ্ছা, মানে আমার কাছে মনে হচ্ছে যে দোকান থেকে নেওয়া হচ্ছে সেই দোকানদার কি পরবর্তীতে বুঝতে পারতো কিনা, বা হ্যাঁ বুঝতে পারতো না, কিন্তু জিনিস কমে গেলে তো বুঝবে। কিন্তু আমার যে মামা, আমার মামার দোকান ছিল, ওই মামার দোকানের ভিতর পান সুপারি কেটে রাখতো, আচ্ছা, পানের ব্যবসা করতো বড় মামা। দেখি যে পরবর্তীতে যা মামা বলতেছেন, এগুলো তো আমার দোকানের পান সুপারি দেখতেছি আমি, কিন্তু আরেক দোকান থেকে যে তেল, সাবান, খাবার এগুলো নিচে ওকে ইউজ করার, মানে ব্যবহার করার জন্য ওগুলো। তারপরে ওই দোকানে যা দেখতেছে ওখান থেকে কিছু জিনিস নাই, মানে আমরা যখন যা বললাম যে দেখেন তো আপনার দোকান থেকে কিছু গেছে নাকি, হ্যাঁ ওর দোকান থেকে কিছু নেই। তারপরে এইভাবে ঘটনাগুলো ঘটতে ঘটতে এখনো পর্যন্ত কিন্তু ডিস্টার্ব করে, এখনো পর্যন্ত ডিস্টার্ব করে। আচ্ছা, এখনো ওনার গালায় তাবিজ আছে, মানে অনেক সময় তাবিজ থাকলে তাবিজ ছুটে গেলে কিন্তু আবার বারবার আসে। তো তারপর ওখান থেকে এখনো পর্যন্ত ওইভাবে চলতেছে, এখন একটু কম, মানে সীমিত। আর আমি যে গাছটার কথা বললাম, আচ্ছা, ওই তাল গাছটার ওখানে রাত্রিবেলায় আমি নিজ চোখে রাত্রিবেলায়, রাত বাজে 3টা-4টার মতো হবে, একটা বৃদ্ধ মহিলা, আচ্ছা, তেমন বৃদ্ধ না, মধ্যম বয়সী হবে, ওখানে রাস্তা আছে, আচ্ছা, ওই রাস্তার উপরে চুল, মাথার যে কেশ, এই কেশগুলো রাস্তায় নেড়ে দিয়ে বসে আছে। আচ্ছা, মানে চুল শুকানোর মতো, যেরকম চুল ছেড়ে দিয়ে বসে। হ্যাঁ, আমরা তো দেখছি অনেক সময় দেখছি যে ডালে শুকায়, হ্যাঁ হ্যাঁ, আর এরা রাস্তায় শুকাচ্ছে। রাত্রি বাজে 3টা, আমি ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কোনো ব্যতিক্রমে গাড়ি পাইনি। না পাওয়ার কারণে আমি ব্যাগ দিছি, আমার সঙ্গে আরেকজন ছিল। আচ্ছা, আমার বাড়ি ওখান থেকে, রেলগেট থেকে ও চলে গেছে, আমি এদিকে রওনা দিছি। তো যাওয়ার পথে দেখি ওখানে চুল নেড়ে দিয়ে আসছে। জি জি। তারপর আমি যাচ্ছি, জ্যোৎস্না রাত, দেখা যাচ্ছে, আমি চাঁদের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আমার তখন ওখানে সাইকেল ছিল একটা, ওর বাড়ি থেকে একটা সাইকেল নিয়েছি, যে আমি এত রাস্তা যাব একা একা, তাই আমি সাইকেলে চলে যাব। দুর্ভাগ্যবশত ওর, মানে আমার হাতে সাইকেলটা ছিল, লোহা থাকলে কিন্তু অনেক সময় লোহা থাকলে কাছে আসবে না, লোহা, আগুন এগুলো থাকলে আসবে না। আচ্ছা, আমার চিন্তা আমার সঙ্গে তো লোহা আছে, কিছু হবে না। দেখি যে চুলগুলো নেড়ে দেওয়া, আমি যে সাইকেলের যে বেলটা বাজিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও কোনো মতেই ও চুলটা সরাচ্ছে না। আমি চাচ্ছি যে ও চুলটা সরাবে, কিন্তু সরাচ্ছে না। আচ্ছা, তারপরে আমি ওর চুলের সাইড দিয়ে, মানে আমার তো পুরো গা ঘেমে যাচ্ছে, আমি কি করব এখন? ওর উপর দিয়ে গেলে তো আমারে টান দিয়ে ফেলে দিবে, আমার ভয় কিন্তু এইটাই। তারপরে আমি ওই সাইড দিয়ে চলে গেলাম, যা বাড়িতে যা বললাম এইরকম রাস্তার উপরে নেড়ে দিয়েছে, হ্যাঁ ওখানে থাকে। আচ্ছা আচ্ছা, মানে তারাও জানে যে ওখানে থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা কিন্তু আগে জঙ্গল ছিল। ওকে, অনেক অনেক ধন্যবাদ। মারুফ ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম তার এক্সপেরিয়েন্স করা ঘটনা। তো এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছে ভূতবেলার একটি স্পেশাল এপিসোডে সাইদ ভাই। আসলে সাইদ ভাই, এর আগে সাইদ ভাইয়ের হাত ধরেই ভূতবেলা শুরু করা আমার। তো সাইদ ভাইয়ের সাথে অনেক স্মৃতি পড়ে আছে
এখনো মাঝে মধ্যে মনে হয়। আর এখন সাইদ ভাই সবসময় সময় দিতে পারে না, কিন্তু স্পেশাল যেসব এপিসোডগুলো আমি করি সেসবের বেশিরভাগ আয়োজন সাইদ ভাইকে ঘিরেই হয়। তো এই পর্যায়ে আরও আমার বেশি করে সুযোগ হচ্ছে সাইদ ভাইকে কিছুদিন পর পরই স্টুডিওতে আনা যাবে, কারণ সাইদ ভাই নিজে একটি অনুষ্ঠান পরিচালনা করেন যেটি ভূত কেস স্টোরি নামে, এবং যেখানে তিনি বিভিন্ন ভৌতিক স্পটগুলোতে গিয়ে কিছু ঘটে কিনা বা এখানে মানুষের কথার সাথে বাস্তবতার কিছু মিল আছে কিনা সেসব খুঁজে বেড়ানোর চেষ্টা করেন। তো সেদিক থেকে আমি নতুন নতুন কিছু ঘটনা এবং বেশ কিছুদিন পরপরই আপনারা স্পেশাল কিছু এপিসোড পাচ্ছেন বলে আমি আশা রাখতেই পারি। তো অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন আছেন, কবির ভাই। রাতুল, আমি একটু যোগ করি এখানে, জি, জি, জি। সেটা হচ্ছে কোন একজন দর্শক লিখেছে যে আমাদেরকে বাদ দিয়ে ড্রাইভারকে আনলে ভালো হতো। হ্যাঁ, আমি ড্রাইভারকে আনলে ভালো হতো, কিন্তু ড্রাইভার এসে ওই পর্যায়ে এসে আপনাকে বলতে পারবে না। যদি ড্রাইভার বলার মতো কোনো সিচুয়েশন থাকতো আমরা তাকে ধরেই নিয়ে আসতাম। জি জি জি। কিন্তু উনি আসলে এখনো পর্যন্ত স্বাভাবিক না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে উনি এই ধরনের কোনো অনুষ্ঠান কিংবা মাইকের উপরে কথা বলতে আসলেই পারেন। জি জি জি। তো ওনাকে আনার ট্রাই করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম আনবো। এর আগেও এমন কিছু আমরা ঘটনা শুনেছি, অনেকেই বলে যেমন শাহাদুলের কাছ থেকে একটি ঘটনা শুনেছিলাম, এক বৃদ্ধ তান্ত্রিক, ওনার একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম। তো পরবর্তীতে শাহাদুলকে আমি বলেছিলাম যে ওনাকে কখনো আনা যায় কিনা, এবং অনেকেই আসলে আসতে চায় না। তবে আমার একটা কাজ আছে, আমরা একজন মানে তান্ত্রিককে নিয়ে এসেছিলাম আমাদের একটা পর্বে, এবং উনি কিন্তু অনেক ভালো জানেওয়ালা। জি জি। কোন দেশ থেকে যেন উনি এগুলো শিখেছেন, মিশরে অনেকদিন উনি প্রশিক্ষণ নিয়েছেন এই তান্ত্রিকতার উপরে। তাকে কিন্তু আমি কিন্তু লাইভ করেছিলাম 1 ঘন্টার উপরে। উনি ওনার ঘটনার কিছু বর্ণনা দিয়েছিল। শুধু মিশরেই নয়, অনেক কয়টা দেশে উনি করছে আর কি। আমরা একটু যদি মানে ঘটনা যেদিন ঘটলো, কবরস্থানের পাশে বটগাছ কলাপাতা নড়লো, তারপরে তার সাথে কি ঘটলো এবং ড্রাইভারের সাথে। জি অবশ্যই, আমরা কবির ভাইয়ের কাছে যাচ্ছি। কবির ভাই, যেহেতু বাইরে কথা হয়েছে তারপরও প্রোগ্রামে একটা ফর্মালিটির জন্য আমি বলছি, কেমন আছেন এবং ভূতবেলায় বহুদিন পর আসলেন? জি আলহামদুলিল্লাহ, আছি ভালো। ভূতবেলায় আজকে বিশেষ পর্বে অতিথি হওয়ার জন্য অনেক ভালো লাগছে আমাকে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা কবির ভাই, যেহেতু একই সঙ্গে সেম জায়গায় এক্সপিরিয়েন্স করেছেন, আপনার মন্তব্য বা আপনার যদি কোনো অনুভূতি থেকে থাকে এই ঘটনা বিষয়ে বা যেসব এক্সপিরিয়েন্স করেছেন আপনি। ঘটনার বিষয়ে যেদিন আমরা লাইভ করার জন্য বের হই আর কি, উদ্যোগ নেই যে আজকে ভূত কেস স্টোরির প্রোগ্রাম আমরা লাইভে স্পটে গিয়ে করব। তারপরে এক এক করে টিমের সদস্য সবাইকে ডাকা হলো, সবাই চলে আসলো। আমরা দুইটা জায়গায় গেছি। একটা হচ্ছে মন্দিরের সাথে বটগাছ, সেখানে কুকুরের বাধা খাইছি। জি। কিন্তু তোমার সাথে যে ঘটনাটা ঘটলো কবরস্থানের পাশে যে বটগাছটা, সেখানে তোমার সাথে কি করতে ওই জায়গা থেকে বলছি আমি সেটা, কারণ সময়টা খুব কম থাকে। যখন প্রথম লাইভটা দিতে যায় সেইটা ছিল হচ্ছে বটগাছের ওই যে মন্দিরের সামনটা, যেটা কুকুরে বাধা দিল। তো ওরা আরো সামনের দিকে আগাতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা। কেন ওখানে কুকুর বাধা দিচ্ছে, বটগাছের পিছনে আর কি আছে, মানে মন্দিরের সাথে আরো একটা বটগাছ ছিল। আমি কিন্তু বারংবার বলতেছি ওদেরকে যে না, সামনে আগানো যাবে না, কারণ আমি যেটা বুঝতে পারতেছি পিছনে কিছু একটা আছে, মানে ফিল করতে পারতেছিলাম জি, যে সামনের দিকে আগালে কিছু একটা বিপদ হবে। জি জি, মানে আপনার মনে কুড় ছিল যে সামনে এগুলো কিছু একটা হতে পারে। পরে ওদেরকে বললাম যে এখান থেকে দ্রুত স্থান ত্যাগ করতে। এই বলা শেষ করে আমরা ওই যে বড় বট গাছটা থাকে যেখানে কলাপাতা নড়ছিল সেটা ওখানে চলে যাই। যাওয়ার পরে গাড়ি থেকে নেমে সাইদ এবং কি মারুফ আঙ্কেল এনারা দুইজন চলে গেল, আমি ড্রাইভার আর একজন সদস্য ছিল, আমরা ওখানে আছি। হঠাৎ করে এরা লাইভ করতেছে বিভিন্ন দিকে ক্যামেরা ধরে ধরে, কলাপাতাটা নড়তেছে। এর মধ্যে আমার আর এক সদস্য বলতেছে কোথাও কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, কলাপাতাটা কেন নড়তেছে। এদেরকে যখন অবগত করলো, করার 1 মিনিট পর আমি কিন্তু গাড়িতে বসে আছি। এদেরকে পরে আমি দেখার সঙ্গে সঙ্গেই এদেরকে বললাম যে এখান থেকেও দ্রুত স্থান ত্যাগ করতে হবে, কারণ ওই জায়গাটা এতটাই সেন্সিটিভ যেটা বলার বাহিরে। আমিও ফিল করতেছিলাম যে এখানে কিছু একটা আসছে। যখন এরা ব্যাক করতে ধরছে আর কি, যে আমি বললাম যে দ্রুত এখান থেকে ব্যাক করতে হবে। ড্রাইভারকে বললাম যে তুমি গাড়ি ঘুরায় নাও তাড়াতাড়ি। আচ্ছা, ও গাড়ির ঘোরানোর আগ মুহূর্তে যখন গাড়ির হ্যান্ডেল ধরছে আর কি, যে গাড়ি ঘোরাবে, এর মধ্যে দেখলাম কি জানি একটা আমার ডান পাশ দিয়ে চলে গেল।
ও যে গেল, ওর বাতাসটা আমার শরীরে কেমন যেন একটু লাগলো। আচ্ছা আচ্ছা। আহামরি বাতাস না কিন্তু, যে দমকা হাওয়ার মতো দ্রুম করে এসে গায়ে লাগবে সেরকম না। মানে একটা মানুষ পাশ দিয়ে গেলে যেমন একটা মানুষ স্বাভাবিক একটা, হ্যাঁ, যদি স্বাভাবিক হতো তাহলে কিন্তু আপনার এটা মনে হতো না, হ্যাঁ। যেমন স্বাভাবিক বাতাস সেম ফ্লোতে যায়। হ্যাঁ, কিন্তু ওখানে কিন্তু কোনো বাতাস টাতাস কোনো কিছুর কিন্তু আশঙ্কা নাই। কোনো যে বাতাস হালকা হবে সেরকমও কিছু নেই। বাতাসটা জাস্ট এসলো আবার চলে গেল। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আমি ড্রাইভারকে বললাম যে তুমি তাড়াতাড়ি গাড়ি ঘুরায় নাও, এখান থেকে আমাদেরকে এই স্থান দ্রুত ত্যাগ করতে হবে। আর যখনই ওকে বলছি আমি যে দ্রুত ত্যাগ করতে হবে, ও তখনই হচ্ছে আপনার বুঝতে পারছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা। তারপরেই দ্রুত আমরা সবাই এখান থেকে চলে আসি। ওখান থেকে চলে আসার পর আমরা ওই যে রেল লাইনে যে উঠলাম, আর রেল লাইনে ওঠার পরে আমি গাড়িতে বসে আছি, ড্রাইভার সহকারে গল্প করতেছি। সাইদ, মারুফ আঙ্কেল, আবার আশিক নামে যে ছেলেটা ছিল, এরা সবাই ওই ব্রিজের ওইদিকে, তারপরে হচ্ছে জঙ্গলের দিকে ওইদিকে গেল। যাওয়ার পরে যখন এরা ছোট ব্রিজটা পার হয়ে গেছে, আমি দেখতেছি এরা আবার বড় ব্রিজে যাওয়ার মতো যাতে চাচ্ছে আর কি। হ্যাঁ, ওরকম একটা প্ল্যানিং করছে। সেই মুহূর্তে তখন আবার আমি কিছু একটা বুঝতে পারলাম যে না, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যে কোনো একটা ঝামেলা আছে, ইভেন গেলেই হয়ে যাবে। কারণ ওরা তখন অনেক মাত্র 3 জন, বাকি 2 জন তিন জন আমরা এখানে গাড়িতে বসে আছি। এখানে একটু বলে রাখা ভালো, কবির কিন্তু তান্ত্রিক টাইপের, ও কিন্তু অনেক কিছু জানেই। আচ্ছা আচ্ছা। এই বিষয়টা আমি আগে জানতাম না, আজকে প্রথম জানলাম। হ্যাঁ, ও অনেক সময় এগুলো অনেক মন্ত্র কিন্তু জানে। প্লাস হচ্ছে ও যে তান্ত্রিকের কথা বললাম না, তার সান্নিধ্যে কিন্তু এও অনেক দিন ছিল। আচ্ছা আচ্ছা। সো সেই জায়গা থেকে ও অনেক কিছু এগুলো মানে শিখতে পেরেছে বা জানতে পেরেছে। আর আমরা যে প্রথম যে টার্গেট নিয়েছিলাম যে বটগাছে যাব, সেটার কি সমস্যা ছিল? তুমি আমাদেরকে বাধা দিয়েছিলে। ওইটাতে বাধা দেওয়ার কারণ হচ্ছে ওখানে যা কিছু আছে, যদি কোনো একটা ঝামেলা হয়ে যায়, আমার সাধ্য নাই সেটাকে আটকানোর। মানে সে পরিমাণ শক্তি বা সে পরিমাণ জ্ঞান বা এটা আপনার কাছে আমার কাছে নাই। কারণ আমি জেনে শুনে আমার সঙ্গে আরো 4 থেকে 5 জনকে আমি বিপদে ফেলতে পারবো। আর যে জায়গাটির কথা বলা হচ্ছে, সেই বাদেখালি থেকে বোনারপাড়া যেতে যে সন্ধ্যাদহ ব্রিজ, সেই ব্রিজের আশেপাশে যে জায়গাটা, এটা আসলেই মানে আমার জানা বেশ ভয়ানক একটা জায়গা। ওইটা প্রচুর ভয়ানক, কারণ ওইটাতে মাঝে মধ্যে দেখা যায় কি মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তে কিংবা আজান দিচ্ছে এরকম টাইমে প্রচুর একটা মহিলার জোরে সোরে কান্নার আওয়াজ এবং চিল্লার আওয়াজ পাওয়া যায় যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। যদি কেউ একাই যায় তাহলে আওয়াজটা আরো বাড়ে, যদি 2-3 জন একসঙ্গে যায় তখন কিন্তু এই আওয়াজটা আর করে না, থেমে যায়। পরবর্তীতে আর কাউকে খুঁজেও পাওয়া যায় না আওয়াজটা কই থেকে করছে কিংবা আসতেছে আওয়াজটা। আচ্ছা আচ্ছা। এখানে আরেকটু বলে রাখি, আমাদের যেহেতু আমরা প্রথম ফিল্ডে গিয়ে প্রথম ধাক্কা খেয়ে আমাদের এর পরের সপ্তাহে যাওয়া হয়নি, আমরা যাইনি এখনো পর্যন্ত। আমরা আর ফিল্ডে গিয়ে কেস স্টোরিটার মানে আমরা কেস স্টোরিটা আমরা সংগ্রহ করতে পারিনি, তবে স্টুডিও প্রোগ্রামটাও আমরা বন্ধ রেখেছি। কারণ যেহেতু আমাদের বিশাল একটা ধাক্কা, টিমের 3 জন মানুষ, অলরেডি 3 জন মানুষ, তার মধ্যে একজন গুরুতর অসুস্থ, বাকি 2 জন অলরেডি ভয় খেয়ে গেছে। তো আমরা হয়তো সামনের সপ্তাহে আমরা আবার কেস স্টোরির 2য় পর্বে ফিল্ডে যাব। যে প্রথম যে বটগাছটাতে যাওয়ার কথা, একটা বটগাছের অনেকগুলো গাছ, কিন্তু মূল শাখা কোনটা সেটা আমরা মানে বোঝা যায় না, ওই জায়গা। হ্যাঁ, কারণ ওই গাছটা বয়স প্রায় আপনার 150 থেকে 200 বছরের মতন হবে। আর ওটা হবে হয়তো হিন্দুদের ওইটা হিন্দু। ওইখানে কিন্তু হচ্ছে 2টা বট পাকুড়ের কিন্তু বিয়ে হইছে। আচ্ছা, গাছেরও বিয়ে দেওয়া? হ্যাঁ, গাছেরও বিয়ে হইছে, বট পাকুড়ের বিয়ে হইছে। মানে ওইটা বিয়ে দেওয়ার পরে একটা গাছ মরে যায় আস্তে আস্তে, মানে 2টা গাছ মিলাই একটা হয়ে যায়, তখন একটা গাছকে আর খুঁজে পাওয়া যায় না, টোটালি হয়ে যায় একটা। আচ্ছা আচ্ছা। আর দেখা যাচ্ছে এখন যে পজিশনে আছে গাছটা, গাছটার মূল শাখা কয়টা, মূল সেটা বোঝা যায় না। বিভিন্ন ওখানে এমন লতা নেমে এমন ভাবে মানে হয়ে গেছে, সেটা বলার বাইরে। কাণ্ডটা এমন ভাবে বেড়ে গেছে যেন মনে হয় মানে মূল যে কাণ্ডটা সেটাই খুঁজে পাওয়া যায়। সেই জায়গাটা কিন্তু আসলে ভৌতিক টাইপের একটা জায়গা, এবং ওই ঘটনার স্পট, আর ওইটা দিনের বেলায় গেলে আপনি বুঝতে পারবেন ওখানে যে অন্ধকার টাইপের মতন ওখানে, কারণ গাছ বটগাছটা এত পরিমাণ বড়, আর মানে সাইড দিয়ে অনেকটা নেমে গেছে ডাল।
তো আমরা পরবর্তী পর্বে যদি কারণ আমরা ওইটা case নিচেও হচ্ছে study-তে ইয়ে আছে। আমরা যাব সেখানে, যেহেতু কোভিড নিজে প্রথম পর্বে আমাদেরকে বাধা দিয়েছে যে আমরা 4 জন বা 5 জনের শক্তি ওখানে কোনো কিছু হবে না রাতের বেলা। দিনের বেলা হলে আলাদা ইস্যু ছিল, রাতের বেলা অনেক কিছু ঘটে ওখানে। কারণ ওই সাইডে বুঝতেই পারছো যেহেতু হিন্দু মন্দির টাইপের থাকে, তো আমরা সেখানে অন্য ধর্মের লোক, তো সেই জায়গাতে আমরা ওখানে যদি যাই তাহলে কি হবে। তো সেই জায়গাতে আমরা পরবর্তী এপিসোডে যাব, তবে সেখানে ওখানে কিন্তু একটা মন্দিরও আছে। যাই হোক, আমরা কিন্তু পরবর্তী এপিসোডে যখন যাব তখন কিন্তু আমরা হচ্ছে ওই যে জাননেওয়ালা ব্যক্তিটা থাকবে আমাদের সাথে, তুমি যার কাছে যাও আর কি, তাকে সাথে নেব আমরা, নিয়ে আমরা ঘটনার স্পটে যাওয়ার ট্রাই করব, দেখা যাক কি হয়। জি অবশ্যই, এবং আপনারা গেলেই আমি আরও একটি এপিসোডে আপনাদেরকে পাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে। কারণ সাইদ ভাইকে আমি এর আগেও বলেছি অনেক ব্যস্ত মানুষ, এবং তার মধ্যে উনি আমাদেরকে ভূতবেলাতে সময় দিয়েছেন, এবং লাস্ট কত মাস পর হবে, সেপ্টেম্বরে ফার্স্ট যে আমরা 1 বছর পূর্তি করেছিলাম ফেসবুক লাইভের, সেখানে সাইদ ভাই এসেছিলেন। তো এদিকে প্রায় 3 মাসের অধিক সময় পর আমরা সাইদ ভাইকে পেলাম। জানি না নেক্সট আবারও কবে পাবো। তবে শেষ মুহূর্তে একজনের মন্তব্য আমার খুব ভালো লেগেছে, যে অনেকেই বলছিলেন যে ঘটনাগুলো এরকমভাবে ভালো লাগছে না, আবার অনেকের কাছে ভালো লাগছে। একজন লিখেছেন, বাস্তবিক ঘটনার অনুভূতিগুলো শেয়ার করা হচ্ছে, তাই হয়তো অনেকের ভালো লাগছে না, তবে আমার ভালোই লাগছে। গল্পের মতো করে সাজিয়ে সত্য মিথ্যে মিশিয়ে প্রেজেন্ট করলে হয়তো আরও ইন্টারেস্টিং হতো। যেমন বেশ কিছু মন্তব্য কিন্তু এরকম এসেছিল। আসলে মানে ঘটনাগুলো যদি আগে থেকে প্রিপেয়ার করা হতো, কিন্তু এখানে আমরা আজকে যে ঘটনাগুলো আপনাদেরকে শোনালাম তার রেকর্ডেড প্রমাণ সহ আমাদের কাছে আছে, যেগুলোর মধ্যে কোনো মিথ্যে বা ভেজাল মিশ্রিত নেই। তো অনেক কথা কেউ বলতে চায় যে আমরা এই ঘটনাগুলো বানিয়ে বলছি বা মিথ্যে, সে তাকে আমি আবারও বলছি যে আর যে আবু সাইদ পেজে গিয়ে কিন্তু সে কিন্তু ক্লিপগুলো দেখতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঘটনাকে রসকস মিশিয়ে সাজিয়ে বললে কিন্তু ভয় ধরানো যায়, কিন্তু আমরা কিন্তু বিশেষ পর্বগুলোতে কখনো ভয় ধরাতে আসি না। বিশেষ পর্বতে আমরা এটাই আসি যে বাস্তব ঘটনাগুলো ঘটলে বা সেগুলো আমাদের সাথে ঘটলে বা আপনার সাথে কেমন লাগতে পারে। এবং আমি এই কথার প্রেক্ষিতে আরো একটি কথা বলতে চাই, আমাদের সাথে যে ভৌতিক ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু যে সারাটা দিন আপনার সঙ্গে ঘটে যাবে বা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চলমান থাকবে তা কিন্তু নয়। খুব সীমিত সময়ের জন্য, যেমন কবির ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন, ওনার পাশ দিয়ে শুধুমাত্র একটি বাতাস চলে গেছে, যেটির কারণে ওনার গা শিউরে উঠেছে, এবং সেই থেকে ওনার ভয়ের যে শুরু, ভয়টা জাগ্রত হওয়া, এবং সেখানে ড্রাইভার ছিল, সে ড্রাইভার ভয় পেয়ে গেছে। এই সীমিত সময়ের যে বিষয়গুলো তাই আমাদেরকে পুরোটা সময় জুড়ে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তো এখান থেকে ভয়ের শুরু। অনেকে বলেন যে ভূত বলে কিছু নেই, আসলে ভূত বলে আসলেই কিছু নেই। এই যে ভয়, আমাদের সেই ভয় থেকে কিন্তু এই ভূত শব্দটার উৎপত্তি, তাই না? রাতুল এখানে আরেকটা কথা, একজন বলছে ভাই আপনাদের ভয় লাগেনি, ভয় যদি না লাগবে তাহলে আমাদের অনুষ্ঠানটা বন্ধ করতে বাধ্য হয়েছে কেন? কারণ আমাদের 2 জন টিম মেম্বার অলরেডি, উনি সম্ভবত প্রশ্ন করেছেন এটা। জি ভাই আপনাদের ভয় লাগেনি, সেটাই বলছি যে ভয় লেগেছে জন্য কিন্তু আমরা পরবর্তীতে বন্ধ করে নেক্সট কোন এপিসোড এখন পর্যন্ত আমরা নেক্সট এপিসোডে যাইনি, এখনো পর্যন্ত ওনারা যায়নি। তো যাবো, ড্রাইভার সুস্থ হলে, পাশাপাশি আমাদের যে 2 জন টিম মেম্বার ভয় পেয়েছেন তারাও একটু স্বাভাবিকভাবে ফিরে আসুক। এবং আমি বলে রাখি যে সাইদ ভাইয়ের কিন্তু এই প্ল্যানটা শুধুমাত্র যে আজকের বা কালকের তা নয়, আমি যতদিন থেকে ভূতবেলা, এর আগে প্রায় 1-1.5 বছর বা 2 বছর আগে যখন ভূতবেলা আমি আসি এবং শুরু করি, তখনও সাইদ ভাই সাথে যাওয়ার কথা, আমার সাথে যাওয়ার কথা ছিল। তারপর বিভিন্ন কারণে এবং আমারও সময়ের সাথে মিলছে না, এবং যেহেতু সাইদ ভাইয়ের স্টুডিও অনেকটা দূরে এবং আমার বাসা এইদিকে সদরের আশেপাশেই, যার কারণে আর কি হয়ে ওঠেনি। তবে আমার প্রচুর ইচ্ছা আছে, ইনশাল্লাহ নেক্সট কোনো এক সময়, আমার পরীক্ষা চলছে, আমি অবশ্যই সাইদ ভাইয়ের সঙ্গে যাব এবং সেখান থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা আমিও আপনাদেরকে শেয়ার করতে পারবো। তো সেই অপেক্ষায় সাইদ ভাইয়ের কাছে, যেহেতু সাইদ ভাই স্পেশাল এপিসোড হচ্ছে এটি, এবং অনেক ধন্যবাদ। আমি জানি হয়তো একটু পরে কথা বলতে পারবো না। আরিফুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ, আপনার পাঠানো ঘটনাটি অনেকেই পছন্দ করেছেন, এবং আগামী সপ্তাহে আমার বিশ্বাস আপনি ঘটনাটি আমাদেরকে পাঠাবেন, যদি আপনি ফ্রি থাকেন আর কি। তবে সেই প্রত্যাশায় রাখবো। এবং শেষ মুহূর্তে সাইদ ভাইয়ের কাছে আমি 2টি কথা শুনতে চাই। এই পুরো আয়োজন জুড়ে আপনার মতামত কি? ভৌতিক ঘটনা বলতে কি, অনুষ্ঠান তো নির্মাণ হয় শ্রোতাদেরকে আনন্দ দেওয়ার জন্য, জি, বিনোদন দেওয়ার জন্য। ভয় পাওয়াটাও কিন্তু একটা মানে অপ্রিয় আনন্দ। জি, যারা ভয় পায়নি কখনো, জি জি জি, এরা কিন্তু এই মজাটা কিন্তু বুঝবে না, বা যারা চলতি পথে এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারা কিন্তু বুঝবে না। তো তাদেরকে একটু
ওই ফিলটা দেওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা। জি। তো অনুষ্ঠানটা বরাবরই রাতুল অনেক ভালো করছে। যদিও রাতুল বলছিল যে প্রথমত রাতুলকে অবশ্যই এই প্রোগ্রামটাতে আনা বা প্রোগ্রামে আসা রাতুল আমার হাত ধরে এসেছে, এটা ঠিক আছে। তো রাতুলের ভোকালটা আমার কাছে তখন থেকে পছন্দ, কারণ আমার মনে হয়েছে যে না, এই ছেলেটা এই প্রোগ্রামটা খুব ভালো করবে। তো যার কারণেই আজকে প্রোগ্রামটা অনেক দূর এগিয়ে গেছে। এজন্য সত্যি আনন্দিত যে না, ভালো একজন আমরা প্রেজেন্টার পেয়েছি যার ভোকাল আসলে ভৌতিক টাইপের মতোই না, চমৎকার ভোকাল। এজন্য রাতুল তোমাকে ধন্যবাদ, অনুষ্ঠানটা কন্টিনিউ করেছো নিজের পরিশ্রম মেধা দিয়ে, আর বিশেষ পর্বগুলোতে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছ, এটা তো ভালো লাগে। যদিও আমি এখন রেডিও সারাবেলা থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছি, অন্য জায়গায় জব করছি, কিন্তু আর দর্শকের টানে হয়তো শুক্রবারের প্রোগ্রামটা করছি, ভূতবেলা তো ওইভাবে আর আসা হয় না কখনো। তো বিশেষ পর্বগুলোতে যখন ডাকো তখন আসলে খুব আগ্রহ নিয়ে আসি যে না, রাতুলের সাথে কিছুটা সময় কাটানো যাবে দর্শকদের সাথে। তো ওভারঅল সবকিছু অনেক ভালো লেগেছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। যদি আরো কিছুক্ষণ সময় থাকতো, আরো আড্ডাটা আরো দীর্ঘায়িত করা যেত। তো সাইদ ভাইকে আমি অনেক অনেক ভালোবাসি, আমার শ্রদ্ধা একজন বড় ভাই, এবং সাইদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং তার পরবর্তী জীবনে উনি যেখানে গেছেন, যেখানে জয়েন করেছেন এবং যেসব কাজগুলো করছেন, তার অনেক শুভ হোক এই কামনায়। যেহেতু সাইদ ভাই স্পেশাল ছিল, একটি স্পেশাল এপিসোড ভূতবেলার। আপনাদের কার কাছে কেমন লেগেছে, আপনারা যারা পরবর্তীতে শুনবেন তারা মন্তব্য করতে পারেন, এবং এই পুরো আয়োজনটি নিয়ে আমরা আবারও ফিরব। শুধুমাত্র এই আয়োজনটি নয়, আরও নতুন নতুন কিছু ঘটনা, আরও নতুন নতুন মানুষের সাথে ভূতবেলা আরও সামনে এগিয়ে যেতে চায়, এবং অবশ্যই সেখানে আপনাদের সহযোগিতা কাম্য। যারা ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন, এবং যারা স্টুডিওতে আসতে চান তারা সরাসরি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদেরকে ফোন করে জানাতে পারেন। তো এ পর্যন্তই, আজকে অনেক কথা হয়ে গেল, শেষের দিকে কথা গুলিয়ে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।